এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ সিয়ামুল মুবিন। ওনার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের পুইশুর গ্রামে। উনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে বসবাস করছেন, লেখাপড়া করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, খুব বেশি দিন আগের নয়, এই তো 2025 সালের রোজার ভিতরে। 22 রোজায় উনি বাড়িতে চলে যান, অর্থাৎ ওনার গ্রামের বাড়িতে চলে যান। ওনাদের গ্রামে কিন্তু একটা সুন্দর নিয়ম রয়েছে। রমজান মাসে ওই গ্রামের পুরুষ সদস্যরা মসজিদে ইফতার করেন। ওখানে যে মসজিদগুলো রয়েছে, ওই মসজিদে প্রত্যেক বাড়ি থেকেই ইফতারি আনা হয়, সব ইফতারিগুলো এক জায়গা করা হয়, এরপর পুরুষ সদস্যরা সেখানে ইফতার করেন। এই যে পুইশুর গ্রাম, এই গ্রামের যে বর্ডার, তার ওই পাশে আর একটা গ্রাম রয়েছে, তার ওই গ্রামটার নাম হচ্ছে দিয়াসুর গ্রাম। তো দিয়াসুর গ্রাম, পুইশুর গ্রাম, এই দুই গ্রামের মধ্যবর্তী জায়গায় অর্থাৎ বর্ডারের এখানে একটি শ্মশান রয়েছে। যখন মুবিন ভাই ওখানে গিয়েছেন, তার সাথে যোগ দিয়েছে তারই চাচাতো ভাই হাসিব। তো হাসিব জানায় যে এই যে শ্মশানটা, এই শ্মশানে এই কয়েকদিন আগেই 17 কি 18 বছর বয়সী একটা ছেলের লাশ দাহ করা হয়েছে। ছেলেটি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। তো ইফতার যখন করার জন্য বিকেলের দিকে ওনারা যাচ্ছেন, একটু হাঁটাহাঁটি করবেন, তখন ওই শ্মশানের কাছে আসার পর মূলত এই তথ্যটা শোনেন। ওই সময় এই মুবিন ভাই হাসিব ভাইকে বললেন, চলো তো একটু আগাই, শ্মশানটা দেখি। তখন হাসিব ভাই বলছে, ভাই তোমার কি মাথাটা খারাপ হয়েছে নাকি? একটু পরে আজান দেবে, ইফতার করব আমরা, এখন তো ওই দিকটাতে যাওয়া ঠিক হবে না। উনি আবার বললেন, না সময় তো আছে, একটু হেঁটে আসি না, সমস্যা কি? কিছুটা সময় ওনারা হেঁটে আবার মসজিদের দিকে চলে আসেন। মসজিদের দিকে আসার পর ইফতারের সময় হয়ে যায়, ইফতার করেন। ইফতার করার পর তখন এই মুবিন ভাইয়ের ভিতরে আবার ওই দিকটাতে যাওয়ার একটা ঝোঁক চেপে বসে। ওখানে কিন্তু আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে ওই শ্মশানে অধিকাংশ ক্ষেত্রেই নাকি লাশগুলো পরিপূর্ণভাবে পোড়ানো হতো না। কিছু আনুষ্ঠানিকতা শেষ করার পর লাশ যখন আধা পোড়া হয়েছে, তখন ওই লাশটাকে মাটিতে কবর দিয়ে দেওয়া হতো। ওই শ্মশানের পাশে এরকম অসংখ্য কবর রয়েছে। কখনো কখনো লাশ পুরোই পোড়ানো হতো, আবার দেখা যেত অনেক গরিব মানুষ, তারা আসলে এত খরচ বা লাশ পোড়ানোর জন্য যে পরিমাণ কাঠ জোগাড় করতে হয়, এর পিছনে খরচ রয়েছে, এই খরচ কিন্তু গোছাতে পারতেন না, যার কারণে পুরোহিত ডেকে কিছু আনুষ্ঠানিকতা করতেন, এরপর লাশটা দাফন করে দিতেন। তো ওই দিকটাতে আবার ওনারা যাওয়ার একটা প্ল্যান করেছেন, যদিও বা হাসিব বারবার নিষেধ করেছে, কিন্তু এই মুবিন ভাই তো শুনতে চান না। তো ওই দিকটাতে গিয়েছেন, ওই রাত্রের মতো আবার বাড়িতে চলে আসছেন। পরের দিন আবার মাথায় একটা চিন্তা আসছে যে আজকে রাতের বেলা ওই দিকটাতে যাব। হাসিব তো রাজি না। হাসিবকে একরকম জোর করেই মুবিন ভাই ওই দিকটাতে নিয়ে যান। 24 রোজা কিন্তু চলছে তখন। তো ওই শ্মশানের ওখানে গিয়েছেন, যাওয়ার পর উনি বলছেন যে আচ্ছা ওই ছেলেটাকে কোথায় আধা পড়া অবস্থায় কবর দেওয়া হয়েছে? তখন হাসিব ছেলেটা বললেন, মানে হাসিব ভাই বললেন যে এই যে এইখানে। উনি আবার বলছেন যে কোথায় কবর দেয়া, ওটা তো উঁচু না, কিছু না। ওই সময় উনি হাঁটাহাঁটি করার একটা পর্যায়ে এসে হয় কি, ওই কবরের উপরেই ওনার পা পড়ে, যেখানে মাটিটা আলগা ছিল, কিছুটা উঁচু ছিল। তো অন্ধকারের ভিতরে অতটা ভালো করে খেয়াল করেন নাই, যদিও বা চাঁদের আলো ছিল, তবে ওইভাবে অতটা ভালো করে খেয়াল করেন নাই। মোবাইলে যেই ফ্ল্যাশ লাইটটা ছিল সেটাও জ্বালানো ছিল, আসলে সবসময় তো চারদিকে খেয়াল করা যায় না। তো এই কবরের উপর যখন পা পড়েছে, তখন ওনার কাছে মনে হলো যে এই জায়গাটার মাটি একটু উঁচু ছিল, এই কবরের উপরে ওনার পা পড়ে গেছে। তো এরপর উনি তো ওখান থেকে চলে আসছেন। চলে আসার পর বাড়িতে চলে গেছেন আর কি। এর কয়েকদিন পর উনি রাতের বেলা মসজিদ থেকে তারাবির নামাজ শেষ করে বাড়িতে ফিরছেন। তখন উনি একাই ছিলেন। তো যেই পথ দিয়ে উনি আসছিলেন, ওই পথে খুব পুরনো একটা আম গাছ ছিল। তো ওই আম গাছের ওখানে উনি হঠাৎ করে একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পান। উনি দেখতে পান আম গাছের একটা ডালে লম্বা লিকলিকে দুটো পা ঝুলছে,
ঝুলছে বলতে মনে হচ্ছে কেউ দুটো পা দোলাচ্ছে। তারাবির নামাজ শেষ করে উনি কাছাকাছি একটা ব্রিজের কাছে গিয়ে জরুরি কিছু কথা বলছিলেন ফোনে, এই কারণে ওনার কিন্তু আবার বাড়ির দিকে ফিরতে একটু দেরি হয়ে যায়। তখন রাস্তাঘাটে কেউ ছিল না, কারণ রমজান মাস, তারাবির নামাজ পড়ে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বে, আবার সাহরি করার জন্য উঠতে হবে। অল্প সময় পাওয়া যায়, যেহেতু গরমকাল, সময় তো কম, অল্প সময় পরেই তো আবার সাহারির সময় হয়ে যাবে। শীতকালে না হয় একটা দীর্ঘ সময় পাওয়া যায়, কিন্তু গরমকালে তো এরকমটা হয় না। এই জন্য আশেপাশের লোকজন কিন্তু নাই বললেই চলে। তো উনি একা একা আসছিলেন, তখন ওই আম গাছে ওই ভয়ঙ্কর দৃশ্যটা উনি দেখতে পান। উনি খেয়াল করার চেষ্টা করছেন আসলে পাটা কিসের, কেউ আবার দুষ্টামি করার জন্য বা মজা করার জন্য ওনাকে ভয় দেখাচ্ছে না তো, কারণ ওনার চাচা তো ভাইরা তো ছিল, হতে পারে যে ওরা দুষ্টামি করছে। উনি ভালো করে খেয়াল করে দেখেন এই পা দুটো কোনো মানুষের পা হতে পারে না। মানুষের পা যদি শুধু হাড় অবস্থায় থাকে, মানে কঙ্কাল অবস্থায় থাকে, কেমন হতে পারে? এই রকম কঙ্কালের মতো পা, তবে সেটা অনেক লম্বা। এ দুটো দুলছে, মানে পা দুটো দোলাচ্ছে। উনি বডিটার খেয়াল করেন নাই। উনি যখন ঘুরে দৌড় দেবেন এরকম চিন্তা করছেন, হঠাৎ করে উনি দেখেন ওনার চতুর্দিকে 4টা সাদা বিড়াল চলে এসেছে, একই রকম দেখতে, খুবই সুন্দর, বড় বড় লোমশ। এই 4টা সাদা বিড়াল এসে ওনার চতুর্দিকে ঘুরছে, মানে সার্কেল আকারে ঘুরছে, বৃত্তাকারে ঘুরছে। তখন এই মুবিন ভাই, উনি ওনার নাকে খুব দারুণ একটা সুঘ্রাণ পান। এমন সুঘ্রাণ উনি আগে কখনোই পান নাই। উনি বুঝতে পারলেন যে এই যেই 4টা বিড়াল, এই বিড়াল মোটেও খারাপ কিছু না। এই 4টা বিড়াল যে ওনার চতুর্দিকে ঘুরছে, ঘোরার মধ্য দিয়ে একটা সংকেত দিচ্ছে, এইভাবে যে চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওনার পায়ের কাছাকাছি কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে ওনাকে আগানোর জন্য সংকেত দিচ্ছে। তো উনিও হাঁটতে থাকেন, ওরাও কিন্তু সার্কেল আকারে ঘুরছে আর হাঁটছে। মুবিন ভাই সামনের দিকে হেঁটে চলছেন, ওরাও কিন্তু ঘুরতে ঘুরতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে একটা চক্রাকারে কোনো একটা চক্র তার সাথে সাথেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অথচ ওই বিড়ালগুলো কিন্তু চারদিকে ঘুরছে। এভাবে উনি আগাতে আগাতে যখন বাড়ির কাছাকাছি চলে এসেছেন, তখন ওই 4টা বিড়াল ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি যখন ঘরের ভিতর ঢুকবেন, হঠাৎ করে পেছন থেকে খুবই গম্ভীর কণ্ঠে এবং ভাঙা গলায়, মানুষের গলা ভেঙে গেলে যেরকম হয়ে যায় না, কণ্ঠটা যেরকম শোনা যায়, ওই রকম গলায় কেউ একজন বলে ওঠে, আজকের মতো তুই বেঁচে গেলি রে, আবার তোকে আবার যদি পেয়েছি তখন দেখবি কেমন লাগে। উনি তো এইটা শোনার পর দৌড়ে ঘরে চলে গেছেন। তারপর এই বিষয়টা পরিবার সদস্যদের সাথে শেয়ার করেন। ওনার মা বাবা তো খুব বকাঝকা করছেন যে তোমার কেন এত রাতের বেলা ফোনে কথা বলার জন্য ওইদিকে যেতে হবে, বাসায় এসে কথা বলতে পারতা। উনি বলেছেন যে আসলে বাসায় এসে কথা বলবো, অনেক সময় নেটওয়ার্কে ঝামেলা করে, এই জন্য ওখানে ফাঁকা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলছি। যাই হোক, পরবর্তীতে কিছু হুজুরকে ডেকে নিয়ে আসা হয়। উনি কিছু মধু পরা দেন, পানি পরা দেন। উনি বলেন যে মধুটা সাহরির সময় পানির সাথে মিশিয়ে খেতে, আর ইফতারের সময় পানিটা খেতে, আর ওই পানির কিছু অংশ গোসলের সময় যেন উনি মিশিয়ে গোসল করেন। তো এটা করেছেন, গ্রামে আর কোনো সমস্যা ওনার হয়নি। এরপর উনি ঢাকাতে চলে আসছেন। ঢাকাতে আসার পর উনি চট্টগ্রামে যাওয়ার জন্য বিশেষ একটা আসলে কাজ হাতে নিয়েছেন। বিশেষ কিছু কাজে ওনাকে মাঝে মাঝেই চট্টগ্রামে যেতে হতো, 1 মাসে একবার বা 2 মাসে একবার। তো উনি চট্টগ্রামে গিয়েছেন। উনি চট্টগ্রামে যান হচ্ছে রাতের যে শেষ ট্রিপটা আছে সৌদিয়া গাড়ির, ওই সৌদিয়া গাড়ির যে শেষ ট্রিপ, ওটাতে ওঠেন যাতে করে দেরিতে নামা যায়। তো সৌদিয়া গাড়িতে উঠে উনি জিএসএ মোড়ে নামতেন চট্টগ্রামে। এরপর উনি সারাদিন জরুরি কাজ করতেন, আর সন্ধ্যার দিকে উনি গাড়িতে উঠতেন যাতে করে ঢাকাতে রাত মোটামুটি 1টা 12টা এরকম একটা সময়ের মধ্যে ঢাকাতে ঢুকে পড়া যায়, বাসায় এসে উনি ঘুমাতে পারেন। টানা 2 রাত আর কি উনি বাসে জার্নি করতেন না, 1 রাত তো জার্নি করেছেনই। তো ফেরার সময় সন্ধ্যার পর একটা ঘুম হয়েই যেত বাসের মধ্যে। তো উনি ওনার কাজ শেষ করে উনি আবার গাড়িতে উঠেছেন। তো উনি যেই গাড়িটাতে উঠেছেন, এই গাড়িটা যখন ওনাকে তুলেছে, ওনার কিন্তু আসলে মনে ছিল না যে এই গাড়িটা আসলে কোন রুটের। এই গাড়িটা মূলত ছিল অন্য রুটের,
মানে যাত্রাবাড়ি এসে এই গাড়িটা দক্ষিণবঙ্গের দিকে চলে যাবে। যখন কুমিল্লাতে আসার পর সেখানে যে টাইম স্কোয়ার আছে, যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়, সেখানে যিনি চেকার রয়েছেন উনি এসে বলেন যে আমাদের গাড়িটা কিন্তু অন্য রুটের, আপনাদেরকে অবশ্যই যাত্রাবাড়িতে নেমে যেতে হবে। তখন তো এই মুবিন ভাইয়ের মাথায় স্ট্রাইক করেছে যে হাই হাই এ কী করলাম, টিকিটটা যখন কাটলাম তখন তো একবারও জিজ্ঞেস করলাম না যে গাড়িটা কোন পর্যন্ত যাবে। কিছু গাড়ি আছে আবদুল্লাপুর পর্যন্ত যায়, কিছু গাড়ি আছে গাবতলী হয়ে উত্তরবঙ্গের দিকে চলে যায়, কিছু গাড়ি আছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ওই দিকে চলে যায়, কিছু গাড়ি আছে বরিশালের দিকে চলে যায়। তো উনি মনে করেছিলেন যে এইটা সম্ভবত লাস্ট ওই কল্যাণপুর বা গাবতলী পর্যন্ত যাবে, কিন্তু এটা উনি ভুল করেছিলেন, উনি বুঝতে পারেন নাই। এখন যাত্রাবাড়িতে তো নেমে যেতে হবে। তো যাত্রাবাড়ি যখন উনি নামবেন তার আগে একজন ব্যক্তির সাথে ওই বাসের মধ্যেই পরিচয় হয়, ওনার ঠিক পিছনের সিটে বসা ছিলেন। তো উনি আবার এই শঙ্কর, ধানমন্ডি শঙ্কর যেই জায়গাটা, ওই জায়গায় আসবেন। তো ভালোই হলো, কাছাকাছি যাওয়া যাবে। উনি তো মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে থাকেন আর কি। ওনার সাথে কথাবার্তা হলো। যখন বাস থেকে নেমেছেন তখন তো ওই সময়, ওই রাতের বেলা, রাত তখন প্রায় 2টার মতো বাজে, ঈদের পর এই ঘটনা কিন্তু। আর ঈদের পর তখনও কিন্তু মানুষজন অতটা আসলে আসে নাই ঢাকা শহরে, লোকজনও কম। তখন তো আর এই যে মিনি বাসগুলো তখন ওই রাতের বেলা চলছে না, সিএনজি আছে বেশ কিছু। সিএনজি এত রাতে যাত্রাবাড়ি থেকে এই মোহাম্মদপুরের দিকে আসতে চায় না। একটা সিএনজি পাওয়া গেল, 1000 টাকা চাইলো, লাস্ট 800 টাকা হলে যাবে এরকমটা বলল। এখন ওই সময় ওনার পকেটে ছিল মাত্র 500 টাকা, উনি স্টুডেন্ট মানুষ, 800 টাকা দিয়ে সিএনজিতে যাওয়ার মতো কিন্তু ওই সময় ওনার মানি ব্যাগে টাকা ছিল না। এখন কি করা যায়? তখন ওই যে লোকটা, ওই লোকটাও তো বাস পাচ্ছে না। তখন দুইজন মিলে চিন্তা করলেন যে ভাই আসলে চলেন আমরা শেয়ারে যাই, আপনি 400 টাকা দিবেন, আমি 400 টাকা দিব, আমি শঙ্করের ওখানে নেমে যাব, আপনি কাদেরাবাদ হাউজিংয়ে চলে যাবেন। যেহেতু একই বাসে ওনারা এসেছিলেন, কিছুটা কথাবার্তা হয়েছে, তো দুজন সানন্দেই সিএনজিতে উঠে পড়লেন। সিএনজি চালক চালানো শুরু করে দিলেন। তো ঠিকঠাক মতোই গাড়ি চালিয়ে মোটামুটি চলে আসছেন আজিমপুরের কাছাকাছি। আজিমপুরের কাছাকাছি আসার পর ওই লোকটার আবার একটা ফোন আসে। এরপর এই মুবিন ভাইকে বলেন যে ভাই আমি শঙ্কর পর্যন্ত যাব না, আমি ঢাকা কলেজের এখানে নেমে যাব, কিছু মনে করবেন না, আপনি একাই যান, আমি আমার ভাড়ার অংশটা দিয়ে দিচ্ছি। তো এটা বলার পর উনি ভাড়ার ওই অংশটা দিয়ে উনি ওখানে নেমে যান। নেমে যাওয়ার পর এদিকে মুবিন ভাই তো একা হয়ে গেছেন, ওনাকে একাই যেতে হবে। তো সিএনজি চালক তাকে নিয়ে যাচ্ছেন। তো সিটি কলেজের ওখানে এসে হাতের বাম দিকে মোড় নিয়ে কিন্তু পপুলার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, এরপরে আরও সামনে এগিয়ে গেলে সীমান্ত স্কোয়ার রয়েছে, এদিক দিয়ে যেতে হবে আর কি। তো যখন পপুলার ডায়াগনস্টিক সেন্টারটা পার হয়েছে, হঠাৎ করে ওই সিএনজিটা আস্তে আস্তে স্লো হতে থাকে, মনে হচ্ছে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে, অথচ রাস্তা কিন্তু একদম ফাঁকা। স্লো হতে হতে যখন ওই সীমান্ত স্কোয়ারের কাছে সিএনজিটা আসে, তখন ঘটে একটা ভয়ঙ্কর ঘটনা। ওই সিএনজি চালক তার মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে ফেলে, মানে তার বডি, হাত সামনের দিকে, তার বুক সামনের দিকে, কিন্তু মাথাটা একদম পেছনের দিকে তাকিয়ে মুখটা এত বড় করে হা করেছে, মনে হচ্ছে ওই মুখের মধ্যে বড় একটা কুমড়ো অনায়াসেই ঢুকে যাবে। দাঁতগুলো সুচালো, এলোমেলো, বড় বড়, ভয়ঙ্করভাবে হা করে মুবিন ভাইকে বলছে, কিরে চিনতে পারছিস আমাকে, আমি কে? এইটা যখন উনি দেখেছেন, উনি তো প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছেন, ওনার আর কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরত আসে ফজরের আজানে, উনি তখন দেখলেন মোহাম্মদপুর যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে আল্লাহ করিম মসজিদ রয়েছে, যারা ওই এলাকায় আছেন তারা চিনতে পারবেন। ওই আল্লাহ করিম মসজিদের বারান্দায় উনি পড়ে রয়েছেন। তো উনি চিন্তা করেন, কী ব্যাপার, আমি এখানে কিভাবে আসলাম? আমি তো ছিলাম সিএনজির ভেতরে, কি হলো আমার সাথে? মসজিদের যিনি খাদেম উনি এসে বলছেন যে ভাই আপনি এখানে পড়ে আছেন, আপনি তো মসজিদের বারান্দায় যে ঘুমাবেন এরকম লোক বলে তো মনে হচ্ছে না, তো বারান্দায় ঘুমিয়ে আছেন কেন ভাই? তখন উনি বলেন যে ভাই আমি তো আসলে এদিকে ছিলাম না, আমি তো কীভাবে যে আসলাম বলতে পারছি না। তখন খাদেম
কিছুটা আঁচ করতে পারলেন। উনি তাকে মসজিদের ভেতরে নিয়ে গেলেন, বলে ভাই আপনি বসেন, হাত মুখ ধোন। এরপর মুয়াজ্জিনের সাথে এই বিষয়ে কথা হয়। মুয়াজ্জিন সাহেব সব কিছু বিস্তারিত শোনার পর ওনার পরিচিত একজন হুজুরের নম্বর দেন মুবিন ভাইকে। মুয়াজ্জিন সাহেব বলেন যে আপনি হুজুরের সাথে ফোনে পরবর্তীতে যোগাযোগ করে দেখা করেন, আশা করি আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তা মুবিন ভাই বাসায় চলে আসেন, ফ্রেশ হয়ে ঘুম নেন। এরপরে হুজুরের সাথে ফোনে কথা বলে তার সাথে দেখা করেন। হুজুর ঢাকারই একজন বাসিন্দা। তার সাথে দেখা করার পর হুজুর একটু সময় নিয়ে এক অন্য ধরনের তথ্য জানান, যা মুবিন ভাই জানতেনই না। মুবিন ভাই হুজুরের মুখে শোনেন যে মুবিন ভাইয়ের আম্মুর সাথে একটা সময় 4টা ভালো জিন ছিল। এই জিনগুলোকে কোনো কারণে ছাড়ানো হয়েছিল। ছাড়ানো হলেও এই জিনগুলো কোনো না কোনোভাবে এই পরিবারকে সেভ করার চেষ্টা করত। ওই রাত্রে যখন আম গাছে 2টো পায়ের অবয়ব দেখা যায়, তখন ওই সময়ে ওই 4টা জিন এসে সেভ করে তাকে বাড়ি পর্যন্ত নিয়ে গিয়েছিল। মূলত শ্মশানে যে কবরটা ছিল, ওই কবরের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পা পড়ে যাওয়ার কারণে ওখানে থাকা একটি জিন ক্ষিপ্ত হয়ে এই মুবিন ভাইয়ের পিছু নিয়েছিল। বাড়িতে পৌঁছানোর পর যখন ওই 4টা জিন চলে যায় ওখান থেকে, এরপর গম্ভীর স্বরে কিন্তু বলেছিল যে আজকের মতো বেঁচে গেলি, আবার দেখে নেব, এরকম একটা কথা বলেছিল। আর এই যে যেই রাত্রে সিএনজিতে যেই ঘটনাটা ঘটল, তখন জানা গেল যে এই যে সিএনজি চালক তিনি সিএনজি চালকই ছিলেন বা এরকম কিছু একটা ছিলেন। ওই সময় ওই সিএনজি চালকের ভেতরে ওই ভয়ঙ্কর জিনটা এসে ভর করেছিল, আর তখন এই ঘটনাটি ঘটিয়েছে। তখন সিএনজির মধ্যেই মেরে ফেলতো। তখন নাকি মেরে ফেলার জন্য ওই অবয়বটা সিএনজির ভেতর থেকেই হাত ঢুকিয়ে দিয়েছিল ওনার গলা পর্যন্ত। আমরা দেখি সিএনজির ভেতরে কিন্তু চালক এবং যাত্রীর মাঝখানে একটা ব্যারিকেড থাকে, একটা শেড থাকে, ওর ভেতর দিয়ে নাকি হাত ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে মারতে পারে নাই। ওই 4টা জিন এসে হাজির হয়েছিল, আর ওই 4টা জিনই ওখান থেকে সেভ করে এই মসজিদের বারান্দায় রেখে যায়। তো এই বিষয়টা জানতে পারেন। পরবর্তীতে ওনার মায়ের সাথে কথা বলেছিলেন, ওনার মাও বলেন হ্যাঁ, ছোটবেলায় তার উপর কিছু জিনের প্রভাব হয়েছিল। জিনগুলো ভালো হলেও ওই লোড উনি নিতে পারতেন না, অনেক সমস্যা দেখা দিত, যার কারণে ভালো হুজুরের মাধ্যমে জিনগুলোকে ছাড়ানো হলেও ওই জিনগুলো বিভিন্নভাবে উপকার করার চেষ্টা করে, কাছে আসে না, উপকার করার চেষ্টা করে। আর এভাবেই মুবিন ভাই ভয়ঙ্কর 2টো বিপদের হাত থেকে আল্লাহর রহমতে বেঁচে গিয়েছিলেন। শীতের শেষের ঘটনা 2016-17 সাল। ওই সময়টাতে বাঁধনদের এলাকার কৃষকরা ধান রোপণ করত, আর এই ধানের ক্ষেত বেশ দূর পর্যন্ত বিস্তৃত থাকতো। আর এর মাঝে যে কোনো একজন মানুষ দেখা যেত যে সেচ কাজের জন্য পাম্প কিনতো, এবং সেই পাম্পটা কিনে সেটা একটা কাইন্ড অফ বিজনেস। দেখা যেত তারা সময় সেট করে নিজের খেতে তো পানি দিতই, অন্যদের খেতেও পানি দিত, এবং এটাকে ভাড়া দেওয়া বলে। সবাই তাকে সেটার জন্য টাকা দিয়ে দিত, যার পাম্প। তো বাঁধনের দাদার এরকম একটা শ্যালো মেশিন বা পাম্প ছিল, তিনি তার খেতে পানি দিতেন এবং তিনি এটা ভাড়াও দিতেন মানুষকে, মানে পাম্প করে দিতেন আর কি এটার জন্য। তো একদিন এরকম বিকেলের দিকে তিনি তার কাজ শেষ করে তার খেতে পানি দিয়েছেন, পানি দিয়ে তিনি চলে আসছেন। তো এই সময় তাকে একজন বললেন যে মানে বাঁধনের দাদার আরেকজন মানে ছোট আর কি জুনিয়র, সে বলল যে চাচা আমার ক্ষেতের মতো পানি লাগবে, আপনি একটু অন করে দেন না। তো বাঁধনের দাদা সেই বললেন যে এখন তো বেলা পড়ে গেছে, তার কি করার। তারপরও তিনি পাম্পটা অন করে তিনি বললেন যে আমি যাই পরে এসে বন্ধ করবো না পাম্প, বলে তিনি চলে গেলেন বাসায়। অলরেডি বেলা পড়ে গেছে বিকালের দিকে, তিনি তাড়াতাড়ি এসে বাসায় তার মতো তার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলেন, একটু রেস্ট নিলেন। এর মাঝে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, একেবারে দেখা গেছে সন্ধ্যা হয়ে গেছে। তো তিনি চিন্তা করলেন পাম্প বন্ধ করতে যেতে হবে। যাই হোক, নিজের মতো তিনি নামাজ কালাম পড়ে, মাগরিবের নামাজ কালাম পড়ে তারপর আস্তে ধীরে বেরোলেন বাসার থেকে। তো বেরোনোর সময় হাতে ফ্ল্যাশ লাইট নিয়েছেন, ফ্ল্যাশ লাইট নিয়ে তিনি ফ্ল্যাশ লাইটটা নিজের কোমরে গুজে রাখলেন। তারা গ্রামে যখন নাকি যেত আর কি পাম্পের ওখানে, তার গামছা নিত সাথে, গামছার সাথে কোমরে ফ্ল্যাশ লাইটটা গুজে তিনি রওনা দিলেন।
তো ফ্ল্যাশ লাইট কোমরে গুজে রাখার কারণ হচ্ছে যে চাঁদ উঠছে অলরেডি, সন্ধ্যা ঘনায়, মানে যখন রাত হয়েছে চাঁদ উঠছে, চাঁদের আলো আছে হালকা। আর যারা গ্রামের মানুষ তারা রাস্তা ভালোই দেখতে পায় এরকম আলোতে। তো মোটামুটি তিনিও ভালোই দেখতেছেন। তিনি বের হয়ে হেঁটে সামনে রাস্তা উঠলেন বাসার, এবং সেটা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন সামনে। দূরেই দেখা যাচ্ছে যে সেই ফসলের মাঠ, সেখানে মানে যে ক্ষেত, বিভিন্ন জায়গায় ধান চাষ করছে, বিস্তীর্ণ এলাকা, এবং চাঁদের আলো পড়ে পুরোটা ঝকঝক করতেছে। কারণ মানে সেখানে যেসব জায়গায় পানি পড়ছে, যেসব জায়গায় সেচের পানি পড়ছে, সেখানে পানি হয়েছে, চাঁদের আলো রিফ্লেক্ট করতেছে সেগুলোর মধ্যে। তো অদ্ভুত লাগতেছে দেখতে, যে একবারে ছোট ধানের চারার মধ্যে চাঁদের আলো পড়ছে, এর মধ্যে নিচে পানি, অন্যরকম একটা সৌন্দর্য। আর চারিদিকে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব চারিদিকে, মানে এখন তো কুয়াশা নাই, কিন্তু একটা ধোঁয়াটে টাইপের ভাব আছে, এবং একটা কেমন জানি ঘ্রাণ বাতাসে। তো বাঁধনের দাদা খুব এগুলো এনজয় করতেন, এই পরিবেশ তিনি ছোটকাল থেকে দেখে আসছেন। এগুলো দেখতে দেখতে তিনি যাচ্ছেন, ফ্ল্যাশ লাইট আর জ্বাললেন না। তো হাঁটতে হাঁটতে এক সময় চলে গেলেন তার ক্ষেতের পাশে। তার ক্ষেতটা ছিল একেবারে রাস্তার কাছেই। তো সেখানে তিনি নামলেন, নেমে তিনি দূরে দেখতে পাচ্ছেন তার সেই পাম্প ঘর দূরে, আর সেই সাউন্ড আসতেছে, শ্যালো মেশিনে মনে হয় চলতেছে সেটা। তো তিনি আস্তে আস্তে আইল ধরে ধরে, মানে ক্ষেতের মাঝখানে যে আইল, সে আইল ধরে ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো হাঁটতে হাঁটতে এক সময় তিনি পৌঁছে গেলেন তার সেচ ঘরের কাছে, এবং সেখানে ঢুকে তিনি তার সেই পাম্প বন্ধ করে দিলেন। তো পাম্প বন্ধ করার পর হঠাৎ করে নিস্তব্ধতা নামলো, কারণ এতক্ষণ বেশ লাউড শব্দে পাম্প চলতেছিল। তো পাম্প বন্ধ হওয়ার পরে তিনি আস্তে করে বেরোলেন। বেরোয় তিনি তার ওইখানকার যে একটা ঝাঁপি ছিল সামনে, সেটা নামাই দিলেন। নামাই দিয়ে তিনি চলে আসবেন আর কি, প্ল্যানিং করছেন। তো এই সময় তার পেছন থেকে কে যেন ডাকলো, ডেকে বলল, কাকা। তো তিনি মানে পিছন ফিরলেন, পিছন ফিরে দেখতেছেন যে ওইদিকে একটা মানুষ দেখা যাচ্ছে। তো মানুষটা দাঁড়ায় আছে তার ওই পাশের ক্ষেতের দিকে, মানে তার উপর থেকে চাঁদের আলো পড়ছে, ছায়াটা এই পাশে এসে পড়ছে। তো বলছে, কে? তো বলছে, কাকা আমি অমুক, মানে একজনের নাম বললো, তার পরিচিতই। বলতে, কাকা খেতে পাম্প ছাড়ছেন, পানি তো ঢুকছে, কিন্তু আমার কিন্তু পানি বেড়ে যেতেছে, আপনি কোদাল আছে একটু বাইন্দা দেন না, সাইডটা বাইন্দা দিই, কোদাল আসেনি। তো তখন তিনি চিন্তা করলেন যে কোদাল আছে নাকি। তিনি আবার অগত্যা সেই ঝাপটা ফেলাইছিলেন, ঝাপটা তুললেন, তুলে ভেতরে ঢুকে তিনি কোদাল বের করলেন। ওখানে কিন্তু জিনিসপত্র থাকে তার। তো কোদালটা বের করে তিনি নিয়ে হেঁটে ঝাপটা নামাই দিলেন। নামাই দিয়ে ওই লোকটা বললেন, কোথায়, চলো। তো ওই লোকটা হাঁটা শুরু করলো। তো তিনি বুঝতেছেন যে, বলে যে এই রাত্রেবেলা ও এখানে কি করতেছে, আমি না পানি দিতে আসছি। আচ্ছা যাক, হইতে পারে ওর খেতে তো পানি গেছে, ও এত পাড়টা বাদাই করতে আসছে যাতে পানি বেড়ে না যায়। তো যাই হোক, এসব চিন্তা করতে করতে বাঁধনের দাদা হেঁটে হেঁটে যাচ্ছে লোকটার পিছে পিছে। তো দেখতে অনেকগুলো ক্ষেত পার হয়ে গেল সামনে। তো তিনি দেখলেন যে হ্যাঁ, পানি তো এগুলো খেতে গেছেই সামনে। তো এক পাশে যে দেখলেন যে হ্যাঁ, একটা ক্ষেতের পাশে লোকটা নেমে গেল এবং কোদালটা চাইলো বাঁধনের দাদার কাছে। তো বাঁধনের দাদা কোদালটা দিলেন তাকে, এগিয়ে দিলেন। এগিয়ে দেওয়ার পর সে লোকটা কোদাল দিয়ে তার পাড় ঠিক করতেছে, বাধাই করে আটকাইতেছে আর কোনা দিয়ে, যাতে পানি না চলে যায় ওই পাশে। তো তিনি কিছুক্ষণ দাঁড়ায় দেখলেন, দেখার পরে দেখলেন যে লোকটা শেষ করছে, রেখে বলতেছে যে কোদাল থাক, কালকে দিব না, কোদাল এখন লাগবো না, চলেন কাকা, রাত হয়ে যাচ্ছে, বাড়ি চলে যাই, এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে গেলে ভালো হবে, আমার বাসা আপনার বাসার কাছে, বলে লোকটা হাঁটা ধরলো। তো সে আর কোনো কথা না বলে লোকটা ছোট আইল ধরে হেঁটে বড় আইলে উঠে গেল, উঠে হাঁটা দিল। তো বাঁধনের দাদাও কেন জানি মানে আর পিছন ফিরে তাকালো না, কারণ কিন্তু সে কিন্তু পিছনে ফিরে তাদের সেচ ঘর, যেটা সেচ ঘরে পাশ দিয়ে রাস্তা দিয়ে, মানে ওই বড় আইল ধরে উঠে রাস্তায় উঠতে পারতো মেন রোডে, সেটা না উঠে তিনি কেন জানি লোকের সাথে সাথে হাঁটা ধরলেন। তো লোকটাও হেঁটে যাচ্ছে, তিনিও হাঁটতেছেন, কথা কিন্তু নাই। দূরত্ব বেশ খানিকটা দুজনের মধ্যে, প্রায় 5-7 ফিট সামনে হাঁটতেছে লোকটা। বাঁধনের দাদা কেমন যেন একটা ঘোর লাগা অবস্থায় চলে গেছেন, তিনি আর কোনো কথা বলছেন, লোকটা পিছনে হাঁটতেছেন। এবং লোকটা খালি গায়ে, একটা লুঙ্গি পরা, এবং সেই ঘাড়ের মধ্যে একটা গামছা আছে, এবং চুলগুলা পিছনে বোঝা হচ্ছে এলোমেলো। চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে, লোকটার শরীরের যে চামড়া চকচক করতেছে, পিঠের চামড়া। এবং হেঁটে হেঁটে যাচ্ছেন তিনি লোকটার পেছনে পেছনে। অনেক দূর হেঁটে চলে আসছেন আইলের উপর দিয়ে, অনেক দূর আইলের উপর দিয়ে চলে আসছেন বাঁধনের দাদা। এবং তিনি চিন্তাও করতেছেন না যে এত দূর এসে কোথায় যাবেন। দুই পাশে কিন্তু বিস্তীর্ণ ফসলের মাঠ, এবং তাদের যে সেচ ঘর সেটারও অনেক দূরে চলে আসেন। এবং এইখানে কিন্তু অন্য আরেকটা সেচ ঘরও আছে, যেটা আরেকজন মানুষ, যেহেতু এত দূর পর্যন্ত তো একটা পাম্প দিয়ে কভার হয় না, অন্য আরেকজনের, সেইটাও একসময় ক্রস করে গেলেন। এবং তিনি তারপরও মানে তার আসলে হুঁশ ফিরতেছে না, তিনি শুধু বুঝতেছেন যে তিনি হেঁটে যাচ্ছেন আইলের উপর দিয়ে, দুই পাশে বিস্তীর্ণ ফসলের মাঠ। এরপর ছাড়া আসলেন, দেখলেন যে এমনি খালি জমি আছে, পতিত মানে পড়ে আছে, চাষাবাদ হয়নি অনেক দূর। তারপর দুইজন হাঁটতে হাঁটতে বাঁক নিয়ে চলে গেলেন মূল আরেকটা সড়কের দিকে। এবং এই রাস্তাটা হেঁটে চলে গেছে, এই রাস্তাটার সামনের দিকে হচ্ছে একটা পুরনো কবরস্থান।
সেই কবরস্থানের মধ্যে দিয়ে ঢুকে গেলেন রাস্তায়। এবার কিন্তু মানে একেবারে গাছগাছালিতে ছাওয়া চারিপাশ, মানে বেশ ছাওয়া। এবং বাঁধনের দাদা বুঝতেছেন, তখন তার কিন্তু মানে বোঝ আসতেছে তিনি কবরস্থানে ঢুকছেন, পুরনো কবরস্থান, মানে পুরনো কবর, গাছপালা, মানুষ এখানে সন্ধ্যার পর মানে আসে না। তিনি এটাও কাইন্ড অফ বুঝতেছেন, মনে মনে কাইন্ড অফ তিনি বুঝতেছেন যে এখানে এরকম রাস্তাতে চলে আসছেন তার বাসা থেকে, তিনি বেশ দূরে এরকম তার মনে হচ্ছে। এবং তারপরে কিন্তু একটা শ্মশান ঘাট আছে কাছেই, কবরস্থান পার হয়ে একটু সামনেই। তো তিনি শ্মশানের এলাকায় ঢোকার একটু আগে আসতেই কেন জানি তার একটা সম্মিত ফিরে আসলো। এবং এই সম্মিত ফিরে আসার কারণ তার কাছে মনে হলো যে তার খুব কাছেই একটা গাছ থেকে পেঁচা ডাকলো। কেমন করে জানি পেঁচাটা ডাকছে, বাট উদ্ভটভাবে। এবং এই ডাকটা শোনার পর হঠাৎ করে তার সম্মিত ফিরছে। সম্মিত ফেরার পর তিনি চিন্তা করছেন আমি কই যাচ্ছি। তখন তিনি সামনে তাকায় দেখলেন তার থেকে প্রায় 10-12 ফিট দূরে সেই যে লোকটা খালি গায়ে সে হেঁটে হেঁটে যাচ্ছে। আর তার ডান দিকে বেশ বিস্তীর্ণ জায়গা, মানে একটা মানে খোলা মাঠের মতো আর কি, ওখানে কোনো চাষাবাদ হয়নি, কিচ্ছু হয়নি। তারপরে নদীটা, এবং শীর্ণ হয়ে গেছে নদী ওখানে। এবং তারপরে কিন্তু সে বুঝতে পারলেন যে তিনি বুঝে গেলেন যে তিনি সামনেই ওই যে শ্মশানের কাছে চলে আসছেন। দূরে তাকায় দেখলেন অনেক দূরে সেই মিটি কিছু আলো আছে, সেগুলো হয়তো ওইখানে জেলে নৌকা। তো ওনাকে শ্মশানের দিকে কেন নিয়ে যাইতেছে, কে নিয়ে যাচ্ছে, তিনি অবাক হলেন। আমার বাসা থেকে তো আমি অনেক দূরে, আমি মানে আমাদের গ্রাম পার হয়ে গেছি। বাঁধনের দাদা একদম থতমত খেলেন। থাকায় তিনি একবার মানে একটু চিন্তা করলেন যে তিনি কি করবেন। তো তিনি যে আসতেছেন না, হঠাৎ করে দেখলেন যে সামনের যে মানুষটা যাচ্ছে সে দাঁড়ায় গেছে, দাঁড়ায় গিয়ে ফিরে তাকালো তার দিকে। তার বুকের ভিতরে ধক করে উঠলো, কারণ তিনি দেখলেন যে যে তার দিকে ফিরে তাকাইছে তার চোখ দুটো জ্বলতেছে, তার চেহারা আর কিছু বোঝা যাচ্ছে না, চোখ দুটো জ্বলতেছে এবং তার দিকে ফিরে তাকায় আছে। তো 1 সেকেন্ডের মধ্যে বাঁধনের দাদা বুঝলেন যে আসলে এটা খারাপ কিছু, এটা তো মানুষ না, এবং তাকে কোনো ইসে ডেকে নিয়ে যাচ্ছিল আর কি, গ্রামে যে বলে যে নিষিদ্ধ ডাক বা এরকম। তো এটা বোঝার সাথে সাথে মুহূর্তের মধ্যে তিনি ঘুরে ঝেড়ে দৌড় দিলেন, আর কোনো কথা না বলে তিনি দৌড় দিয়েছেন। কিন্তু তার শরীর চলতেছিল না একদম, তিনি ঝেড়ে দৌড়াচ্ছেন, মনে হচ্ছে অনেক ক্লান্ত, তিনি আসলে অনেক দূর হেঁটে আসছেন। তো বাঁধনে তারা দৌড়াচ্ছেন ঝেড়ে, আর তার মনে হচ্ছে যে তার খুব কাছে চলে আসছে দৌড়ায় কেউ। এবং তিনি অবাক হয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে তার পেছনে তাকে ধরে ফেলবে এরকম। মাঝে মাঝে মনে হচ্ছে তার কানের কাছে চলে আসছে এরকম লাগতেছে, আবার মনে হচ্ছে তার ডান কানের কাছে আসতেছে, বাম কানের কাছে আসতেছে, তার ঘাড়ের কাছ থেকে চলে আসতেছে, তিনি এরকম ফিল করতেছেন। আর তিনি ঝেড়ে দৌড়াচ্ছেন, তার মধ্যে কোনো নাই। তিনি তার ফ্ল্যাশ লাইট ছিল কোমরে, সেটা বের করে ফেলছেন, বের করে তিনি আলো মারছেন। আলো বেরে কিছুই দেখতে পাচ্ছেন না, যেখানে আলো পড়ে সেই জায়গায় শুধু ফাঁকা জায়গা দেখেন। তিনি মানে পেছন ফেরার সাহস আর পেলেন না, এটা নিয়ে দৌড়াচ্ছেন একেবারে ফসলের মাঠ দিয়ে কোনাকুনি দৌড়াচ্ছেন। তিনি দৌড়াইতে তিনি চলে আসলেন একটা ছোট লোকালয়ের কাছে, মানে বেশ কিছু বাসা এদিকে আছে, মানে রাস্তাটা চলে গেছে, দুই পাশে কিছু ঘর বাড়ি আর কি। তো তিনি বুঝতেছেন ওই সময় যেখানে মানুষ থাকে আর কি। তখনও কিন্তু ওনার আশেপাশে মানে ওই তিনি শব্দ পাচ্ছেন, তার খুব কাছ দিয়ে কেউ দৌড়ায় আসতেছে তার পেছনে। তো তিনি একটা বাড়ির দিকে ঝেড়ে দৌড়ায় ঢুকে গেলেন বাসার ভেতরে, বাসার উঠানে চলে গেলেন। গিয়ে দেখতেছেন যে বাসার মানুষজন সব ঘুমায় গেছে আর কি। তিনি দৌড়ায় যে সেই বাড়ির মূল দরজার উপর পড়ে একেবারে ধমাধম মানে কিল মারতে থাকলেন, এই যে বেরান, আমারে বাঁচান। তো তিনি এটা বলতেছেন, এই সময় তার গায়ের মধ্যে কয়েকটা মাটির ঢেলা উড়ে এসে লাগলো, বড় বড় ধপ। তিনি প্রচণ্ড ব্যথা পেলেন, মানে খুব জোরে এসে লাগছে মাটির ঠেলাগুলা। তো তিনি দরজা নক করতে করতে তখন দেখলো যে ওই বাসার থেকে মানুষজন বেরোলো, একটু ভীত সন্ত্রস্ত। এবং বাসার মানুষ যে মূল ব্যক্তি সে দা হাতে বেরিয়েছে, বলে কি হয়েছে, কে এখানে বলে সে তাড়াতাড়ি দেখলো যে তারা ভেতর থেকে বাতিও বের করছে, লাইট চালাই দিছে ঘরের ভেতরে। তো বের হয়ে দেখতেছে যে উনি পড়ে আছে বাঁধনের দাদা, এবং প্রচণ্ড ব্যথা পাইছে তিনি। তারা বলে এই কে, আপনি কে, কোত্থেকে আসছেন? তো তিনি বলতেছেন যে আমি এরকম এই যে গ্রামের ওখান থেকে আসছি। তো তারা একটু কথা বলে বুঝতে পারলো, ও আচ্ছা আপনি কি করতেছেন এখানে, কিভাবে আসে, কি হয়েছে রাতের বেলা, আপনাকে ডাকাত ধরেছে নাকি? বলতেছে যে না আমি অনেক সমস্যায় পড়ছি এরকম। তো তখন তারা বললো যে লোকজন আসলো, বাসার ভেতর থেকে আরও একজন বেরোয় তাকে নিয়ে বসাইলো, পানি খেতে দিল, দিয়ে তারপর দেখলো যে তারা মাটির যে ঢেলা পড়ছে এইরকম বড় মোটা শক্ত মাটির ঢেলা তাকে মারছে কেউ। তো 2-3টা একদম পড়ে রয়েছে পাশে। তো তাকে নিয়ে তারা মোটামুটি ঘরে ঢুকাইলো, বললো যে এখন আর আপনার যাওয়া ঠিক হবে না, বাসায় দাঁড়ান। তো কারণ এই রাত হয়ে গেছে, এখন ওইখান থেকে মানুষজনকে যে করবে, ওইখানে অনেকগুলা ঘর বাড়িও না যে পুরো গ্রাম এরকম। তো বাঁধনের দাদাকে ওখানে রাখার পর তারাই ব্যবস্থা করলো বাসার ভিতরে। উনি তো মোবাইল আনেন নাই সাথে, তো বাসার ভিতর থেকে তারা ফোন করলো বাঁধনদের বাড়িতে আর কি, দাদা বাড়িতে ফোন করে বললো যে উনি রাস্তার মধ্যে সমস্যায় পড়ছিল, উনি এখানে আসেন অমুক বাড়িতে, তো উনি থেকে যাচ্ছেন, ভোরবেলা ফজরের পর যাবেন, এগুলো বলে ওনাকে রেখে দিলেন আর কি।
তো রাতের বেলা উনি খুবই ওই বাসার মানুষজনই ওনাকে মানে একটু শুশ্রূষা করলো, শুশ্রূষা করে কথাবার্তা বললো যে কি ব্যাপার, মানে তার কাছে ঘটনা শুনতে চাইল। তো তিনি বললেন যে এরকম এরকম ঘটনা। তো তারা বললো যে এরকম রাতের বেলা তো বেরোনো ঠিক না, গ্রামে তো এরকম ডাকে, এই সেই। তো বাঁধনের দাদা নাকি তিনি বুঝতে পারতেছিলেন কেন তাকে ডাকছে। এটা বাঁধন লিখছে যে তাদের একটা কোনো পারিবারিক ব্যাপার আছে, সেটা সে আরেকদিন শেয়ার করবে। মানে এটা কোনো খারাপ জিনিস, কোনো খারাপ জিন তার দাদাকে নিয়ে যাচ্ছিল ওখান থেকে, হয়তো কোনো ক্ষতি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। যাই হোক, ওই যাত্রায় তিনি বেঁচে যান এবং তারপর তিনি পরদিন সকালবেলা ভোরবেলা তাকে বাসায় যেতে দেওয়া হয় এবং সাথের মানুষজন তাকে এগিয়ে দেয় অনেক দূর। তো ওই যাত্রায় তার এইটা আর কোনো ক্ষতি হয় না, তিনি বেঁচে যান। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শামিরুল ইসলাম। ওনার পাঠানো একটি ঘটনা এর আগে আমরা প্রচার করেছিলাম। তো শামিরুল ইসলাম ভাইয়ের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের খলিশাকুণ্ডি গ্রামে। ঘটনাটি ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া। ঘটনাটির সময়কাল 1985 সালের দিক থেকে শুরু। ওনার বাবা ভাইদের মধ্যে মেঝো, ওনার বড় চাচা রয়েছে, ছোট চাচা রয়েছে, আর ওনার বাবা মেঝো। যখন বিয়ে করেছেন, বিয়ের আগে থেকে বা পর থেকেই বড় ভাইয়ের সাথে জমি জমা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তবে এই দ্বন্দ্বটা মোটামুটি লেভেলের ছিল, একদম প্রকট না। এরকম জমি জমা নিয়ে ঝামেলা তো ভাই বোনদের মধ্যে থাকেই, এমনটাই ছিল আর কি। উনি বিয়ে করেছেন, সব কিছু ঠিকঠাক, বিয়ের 1 মাস 2 মাস পার হয়ে গেছে, এই পর্যন্ত স্বাভাবিক। এরপর থেকেই হঠাৎ করে একটা সমস্যা দেখা দেয়। সেটা হচ্ছে এই যে শামিরুল ইসলাম ভাইয়ের আম্মু, উনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। এত অসুস্থ, উনি চলতে পারেন না, বসতে পারেন না, হাঁটতে পারেন না, মানে এমন একটা বিপর্যস্ত অবস্থা। এই যে ডাক্তার দেখানো হচ্ছে, ডাক্তার, চিকিৎসা, এই সমস্ত বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো কার্পণ্য করেন নাই শামিরুল ইসলাম ভাইয়ের বাবা। উনি ওনার মতো করে সাধ্য অনুযায়ী সর্বোচ্চ লেভেলের ট্রিটমেন্টটা করানোর চেষ্টা করছিলেন, তবে ডাক্তার কোনো ধরনের কোনো অসুখ ধরতে পারছিলেন না। এদিকে যখন কেউ কেউ বলেন যে কোনো হুজুর কবিরাজের কাছে নিয়ে যাও, শামিরুল ভাইয়ের বাবা সরাসরি এটাকে নাকচ করে দিতেন যে না, এসবে আমার বিশ্বাস কম, ম্যাক্সিমাম লোকজনই ভণ্ডামি করে, অযথা মানুষের কাছ থেকে টাকা খায়, ছোটোবেলা এরকম অনেক দেখছি। কোনো কোনো কবিরাজ তো এমন অবস্থা করে যে একটা পরিবারকে যদি শুধু একবার পায়, এই কবিরাজকে নিয়ে ওই পরিবার এমন মাতামাতি শুরু করে, মূলত এটা হয় ওই কবিরাজের কিছু ভণ্ডামির কারণে। আর এই সুযোগে ওই কবিরাজ ওই পরিবারকে একদম সর্বশান্ত করে দেয়। এটা হয়েছে, সেটা হয়েছে, বাড়ি বন্ধ করতে হবে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এইসব বলে বলে একদম নাস্তানাবুদ করে দেয়। সুতরাং এগুলোর প্রতি আমার বিশ্বাস নেই, ডাক্তারের কাছেই আমি যাব। তো উনি তো ওনার মতো করে ট্রিটমেন্ট করাচ্ছিলেন, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। এর মধ্যে ঘটে যায় এক অন্যরকম ঘটনা। এক রাত্রে শামিরুল ভাইয়ের মা বাবা শুয়ে আছেন, দুজনের তো আলাদা আলাদা দুটো বালিশ। হঠাৎ করেই শামিরুল ভাইয়ের আম্মুর বালিশের ভেতর থেকে খসখস খসখস শব্দ উনি পান। আমরা যদি বালিশে মাথা দেই, যদি বালিশের নিচে বা ভেতরে কিছু থাকে, বা খাটের নিচেও যদি কিছু থাকে, এমনকি খাটের মধ্যে যদি কোনো পোকা কাঠ কাটতে থাকে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি, বালিশে যদি আমাদের কান লাগানো থাকে। কিন্তু ওনার কাছে মনে হচ্ছিল যে এটা খাটের অন্য কোথাও না, এটা বালিশের ভেতর থেকেই এরকম খসখস শব্দ করছে, কিছু একটা নড়াচড়া করছে। উনি তখন শামিরুল ভাইয়ের আব্বুকে বললেন যে দেখো তো এরকম শব্দ হচ্ছে কেন, নাকি আমি শুনতেছি অন্য কেউ শুনতেছে না? তো শামিরুল ভাইয়ের বাবা উনি ওই বালিশে কান লাগালেন, উনিও একই রকম শব্দ শুনতে পেলেন। তো জিনিসটা কি, এরকম খসখস শব্দ করছে, এটা বেশ কৌতূহল সৃষ্টি করে ওনাদের ভিতরে। ওই সময় অবশ্য ওনারা এই বালিশটা খোলেন নাই, আর একটা বালিশ শামিরুল ভাইয়ের মাকে দেন, রাতটা পার করেন, সকালবেলা গিয়ে এই বালিশটা খুলেছেন। আর বালিশটা খোলার পর ওনারা যা দেখেন তা দেখে একদম তাজ্জব হয়ে যান। বালিশটা খোলার পর
তুলোগুলো যখন আলাদা করছিলেন যে এর ভিতরে আসলে কি কোনো পোকা ঢুকেছে না কি হয়েছে, বেশিক্ষণ কষ্ট করতে হয় নাই। অল্প কিছু তুলো বের করার পরেই একটা লাল কাপড় বেরিয়ে আসে। আর এই লাল কাপড়টা একটা পোটলার মতো করে পেঁচানো ছিল আর কি। যখন ওই পোটলাটা খোলা হয়েছে বা ওই পুটলিটা খোলা হয়েছে, তখন দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বেশ কিছু গাছের শেকড় বাকড় রয়েছে, দুটো তাবিজ রয়েছে, আর আরও একটা জিনিস রয়েছে। সেটা হচ্ছে একটা ছোট্ট বাদুড়, চামচিকা সাইজের ছোট্ট বাদুড়। বাদুড়টা খুব দুর্বল হয়ে পড়েছে, একদম শুকিয়ে গেছে, মানে শুকিয়ে একদম কাঠ হয়ে যাওয়া বলতে যেটা বোঝায়। মনে হচ্ছে কোনো মতে সে জান নিয়ে বেঁচে আছে, নড়াচড়া করার একটু চেষ্টা করছে আর কি। বালিশের মধ্যে বাদুড় আসলো কোত্থেকে? এটা কে রাখলো? আর এই যে লাল কাপড়টা, এই লাল কাপড়টা বেশ চকচকে ছিল, বেনারসি শাড়ির মতো মনে হচ্ছিল। লাল বেনারসি শাড়ি থাকে না, মনে হচ্ছে এরকম কোনো একটা লাল কাপড়ের ভেতরে এই জিনিসগুলো রাখা হয়েছিল। আর শেকড়গুলো যেহেতু শুকিয়ে গিয়েছিল, এটা কোন গাছের এটা বোঝা যাচ্ছিল না। তো যখন এই জিনিসটা বের হয়, বের হওয়ার পর ওনারা চিন্তা করতে থাকেন যে এইটা কোত্থেকে আসলো, কে এই কাজটা করলো। পরিবারের অন্য সদস্য যারা রয়েছেন, বিশেষ করে এই শামিল ভাইয়ের বড় চাচা, ছোট চাচা, তাদের সাথে এই বিষয়ে ওরকমভাবে ওই সময় পরামর্শ করেন নাই বা আলোচনা করেন নাই। এটা নিয়ে সোজা চলে যান ওনার শ্বশুর বাড়িতে, অর্থাৎ শামিল ভাইয়ের নানা বাড়িতে। সেখানে গিয়ে শামিল ভাইয়ের বাবা যখন শামিল ভাইয়ের নানা নানিকে দেখান, অর্থাৎ ওনার মায়ের মা বাবাকে দেখান, তখন ওনারা বলেন যে আমাদের কাছে তো বিষয়টা ভালো মনে হচ্ছে না, মনে হচ্ছে আমাদের মেয়ের অসুস্থতার পিছনে অন্য কোনো কারণ আছে, তুমি কোনো কবিরাজকে দেখাও। উনি তো এগুলো দেখাতে রাজি হন না। এখানে আরও একটা বিষয়, যে একটা কাগজ জাতীয় বা এরকম কোনো কিছু একটা ছিল, যেখানে ভিন্ন ভাষায়, এটা কি আরবি না অন্য কিছু, বেশ কিছু লেখা ছিল, নকশার মতো আঁকা ছিল। আর এই জিনিসটা ছিল তাবিজের ভিতরে, তাবিজটা খোলা হয়েছিল, খুলে এটা বের করা হয়েছিল। তো বারবার যখন বলা হচ্ছে যে ভালো কোনো কবিরাজকে দেখাও, একটা পর্যায়ে এসে শামিউল ভাইয়ের বাবা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজি হন। তো একজন ভালো কবিরাজের সন্ধানের একটা চেষ্টা উনি করেন, পাওয়াও যায়। তো সেই কবিরাজের কাছে যখন এই জিনিসগুলো দেখানো হয়, তখনও কিন্তু এই বাদুড়টা জীবিত ছিল। বাদুড় বলতে একটা চামচিকা আর কি, ওটা জীবিত ছিল, নড়াচড়া করছিল। খুব অল্প সময়ের মধ্যেই কবিরাজের সন্ধান পাওয়া গেছে আর কি। মানে দিনের পর দিন পার হয়ে গেছে, বিষয়টা এরকম না ওই দিন বিকেলে বা সন্ধ্যার দিকে এরকম পাওয়া যায় কবিরাজের সন্ধান। তো কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ দেখেই আটকে ওঠেন, বলে সর্বনাশ, এর তো ভয়ঙ্কর মরণ বান মারা হয়েছে আপনার স্ত্রীর উপরে। এটা তো এই শামিউল ভাইয়ের বাবা বিশ্বাস করতে চান না, ওনার তো এসবে বিশ্বাস নাই। উনি বলেন যে এ সমস্ত কথা তো ছোটবেলা থেকেই বিভিন্ন কবিরাজের মুখে শুনি, কিছু থেকে কিছু এলেই বলে যে জাদু করা হয়েছে, আর সবাই খালি টাকা খায়। এটা যে আসলেই কালো জাদু করা হয়েছে, এর প্রমাণ কি? এর প্রমাণ দিতে পারবেন? কবিরাজ বলে যে আসলে এটা তো সরাসরি প্রমাণ করা সম্ভব না, ভিন্নভাবে পরোক্ষভাবে প্রমাণ করা সম্ভব। এরপরে আবার শামিউল ভাইয়ের বাবা বলেন যে আপনি আমার স্ত্রীকে চিকিৎসা করবেন, দিনের পর দিন পার করবেন, এইভাবে তো হবে না। আমার স্ত্রীর যে অসুস্থতা, আপনার অপেক্ষায় থাকলে তারও ক্ষতি হতে পারে। আপনি যে আসলে ভালো মানের কবিরাজ, ভণ্ড না, আমি বুঝবো কিভাবে? আমাকে প্রমাণ দেন। তো কবিরাজ বললেন যে কিভাবে প্রমাণ দিব বলেন, আপনি কি প্রমাণ চান? আমি আমার জায়গা থেকে চেষ্টা করব। তখন বলেন যে ঠিক আছে, কালকে আমার বাসায় আসেন, এখন তো বেলা চলে গেছে, তারপর দেখি আপনাকে কিভাবে পরীক্ষা করা যায়। তো কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি আসবো, কালকে আসবো। আর কবিরাজ ওই উপকরণগুলো নিয়ে যান। উনি বলেন যে এই জিনিসগুলো এখনই নষ্ট করতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ হবে। এখন যদি এই চামচিকাটা মারা যায়, তাহলে এই শামিউল ভাইয়ের আম্মার আরও বড় ধরনের ক্ষতি হবে বলে জানিয়েছিলেন ওই কবিরাজ। তো কবিরাজ ওনার মতো করে সেগুলো রুকিয়া করে ওগুলো নষ্ট করে দিয়েছিলেন আর কি। পরের দিন কবিরাজ শামিউল ভাইদের বাড়িতে আসেন। আসার পর শামিউল ভাইয়ের বাবা উনি বলেন যে এখন আপনার কি পরীক্ষা নেওয়া যায়, আমি চিন্তা ভাবনা করছি। তখন কবির বলে ঠিক আছে, বলেন আমাকে। উনি চিন্তা করে আসলে কোনো কিছু কুল পাচ্ছে না যে কোনটা বলা যায় কোনটা বলা যায়।
এরপরে কবিরাজ নিজেই বলেন যে বুঝছি আপনি আসলে ঠিক করতে পারতেছেন না। আচ্ছা বলেন তো আপনার এখন কোন ফলটা খেতে ইচ্ছা করছে, এমন একটা ফলের নাম বলেন যে আমার এখন এটা খেতে ইচ্ছা করছে। তখন সামিউল ভাইয়ের বাবা বলেন যে আমার একদম ফ্রেশ তরতাজা আপেল খেতে ইচ্ছে করছে। তখন ওই কবিরাজ বলেন যে ঠিক আছে তাই হবে, আমি আমার জিনদেরকে বলছি, ওরা আপনাকে এখনই আপেল এনে খাওয়াবে। তখন আবার সামিউল ভাইয়ের বাবা বলেন যে না, আমার একার খেলে হবে না, আরও অনেককেই খেতে হবে। বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। অল্প সময়ের মধ্যেই ওনাদের বাড়ির যে টিনের চাল, এই টিনের চালের উপরে ধারাম ধারাম শব্দ শুরু হয়েছে। উপর দিকে যখন তাকিয়েছে দেখা যাচ্ছে যে শূন্যের উপর থেকে আপেলগুলো টিনের চালের উপর পড়ে ওগুলো আবার গড়িয়ে উঠোনে এসে পড়লো। আর এগুলো এতটা রসালো ছিল, মাত্র গাছ থেকে পেরে আনা হয়েছে এমন, সেগুলো দিয়ে রস পড়ছিল। বিশেষ করে এই যে ধরম ধরম করে পড়েছে, আবার মাটিতে পড়েছে, জায়গায় জায়গায় ফেটে গেছে। তো সেটা ধুয়ে ওনারা খান, খেয়ে দেখেন যে মাত্রই মনে হলো যে এই গাছ থেকে পেরে আনা হয়েছে, এমন ফ্রেশ ফল, এমনটা ওনাদের কাছে মনে হয়েছে। যাই হোক, এটা যখন হলো, এরপরে সামিউল ভাইয়ের বাবা বলেন যে আমার এখনও বিশ্বাস হচ্ছে না, হতে পারে যে অন্য কোনোভাবে পেছন থেকে কাউকে দিয়ে ঢিল মারাইছেন আপনারা, হতে পারে। দেখি আমাকে এখন আনারস এনে খাওয়ান তো। ওই সময় আবার আনারসের সিজন ছিল না। এখন সিজন ছাড়া ফল কোথায় পাওয়া যাবে? এটা নিশ্চয়ই আশেপাশে পাওয়া যাবে না, কোনো এক দূর প্রান্তে হয়তোবা পাহাড়ি এলাকায় আনারস চাষ হয়েছে সিজন ছাড়া, সেখানে পাওয়া যেতে পারে। তো ওই সময় আনারসও একই রকমভাবে টিনের চালে এসে পড়ে। তখন এই সামিউল ভাইয়ের বাবা বলেন যে ঠিক আছে, আমি বুঝতে পারছি, আল্লাহ ভরসা, আপনাকে আমার স্ত্রীর চিকিৎসার অনুমতি দিলাম, আপনি শুরু করেন কাজ। এরপর ওই কবিরাজ উনি যে তথ্য বলেন, এই তথ্য শোনার পর সবাই বেশ চমকে যান। উনি জানান যে বালিশের ভেতরে যে জিনিসটা রাখা হয়েছে, এই জিনিসটা তো আল্লাহর রহমতে ধরা পড়ে গেছে, কিন্তু এটা দিয়েও বা এটা নষ্ট করা হলেও সামিরুল ভাইয়ের আম্মুকে বাঁচানো সম্ভব হবে না, যদি না আরও 3টা জাদুর উপকরণ নষ্ট না করা হয়। একটা জাদুর উপকরণ ওই বাড়িরই, অর্থাৎ সামিরুল ভাইদের বাড়িরই চুলার ওখানে পুঁতে রাখা হয়েছে, এবং ওই কবিরাজ জানান যে আপনাদের চুলা যেখানে, সেখান থেকে 6 ইঞ্চি গর্ত করতে হবে। একটা জায়গা দেখিয়ে দেন যে এই জায়গায় 6 ইঞ্চি গর্ত করেন, এইখানে একটা তাবিজ রয়েছে। সামিরুল ভাইয়ের বাবা উনি ওখানে খুঁড়তে থাকেন। সত্যি 6 ইঞ্চি নিচে লাল কাপড়ে মোড়ানো একটা তাবিজ পাওয়া যায়। ওইটার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছরা ছিল। আর এই লাল কাপড়টা কিন্তু সাধারণ লাল কাপড় না, ওই লাল বেনারসি শাড়ির মনে হচ্ছে কোনো একটা অংশ। বালিশের ভেতরে যেমনটা পাওয়া গেছিল ঠিক ওই রকমই। এর ভিতরে একটা তাবিজ রয়েছে, গাছগাছরা রয়েছে, তবে কোনো প্রাণীর অস্তিত্ব ছিল না আর কি, ওটা ওভাবেই করা ছিল। তো ওইটা বের করে নিয়ে আসা হয়। এরপর 2টো জাদুর উপকরণ ছিল, তবে এই 2টো জাদুর উপকরণ এমন জায়গায় রাখা হয়েছে এখান থেকে জিনেরা আনতে পারবে না বলে সরাসরি জানিয়ে দিয়েছিল ওই কবিরাজকে। কবিরাজ বললেন যে এই উপকরণগুলো আসলে এমন নাপাক জায়গায়, এখান থেকে তুলে আনাটা অত্যন্ত দুরূহ ব্যাপার, আর এটা খুঁজে বের করাটাও অত্যন্ত দুরূহ ব্যাপার। তবে কবিরাজ জানান যে উনি ওনার ওস্তাদের কাছ থেকে বিশেষ এক ধরনের পদ্ধতি শিখেছেন। এই পদ্ধতি অনুযায়ী এই তাবিজটা তুলে আনা সম্ভব, বা এই জাদুর উপকরণটা বের করে আনা সম্ভব। তবে সেটা হঠাৎ করে শুনলে বা দেখলে যে কারো গা ঘিন ঘিন করতে পারে। কবিরাজ জানিয়ে দিলেন যে এই জাদুর উপকরণটা কোনোভাবেই খুঁজে বের করা সম্ভব হবে না, কারণ এই নাপাক জায়গায় এমন কিছু দুষ্টু এবং নাপাক জিনেরা ঢুকতে পারে, ভালো জিনেরা এখানে ঢুকতে পারে না। সেটা হচ্ছে ওয়াশরুমের একদম নিচের দিকে, যেখানে ময়লা আবর্জনা জমা হয়, আর হচ্ছে যেখানে জল বিয়োগ করা হয়, এই জায়গাতে, এই 2 জায়গাতে 2টো জাদুর উপকরণ রাখা হয়েছে। গ্রাম অঞ্চলে তো দেখা যাচ্ছে যে ওয়াশরুমটা একটু ভিন্ন রকমের হয়ে থাকে, বিশেষ করে জল বিয়োগ করার জন্য কিন্তু আলাদা একটা বিশেষ পদ্ধতিতে ওয়াশরুম করা হয়, আর
অন্য ওয়াশরুমটা আলাদা পদ্ধতিতে করা হয়। এটা কিন্তু আমরা অনেক সময় দেখেছি, মসজিদগুলোতেও কিন্তু এরকম দেখা যায় যে এভাবে আলাদা আলাদা করা থাকে, একটার মধ্যে সব কিছু না। তো ওই কবিরাজ জানান যে উনি এমন একটা পদ্ধতি জানেন যে পদ্ধতিতে ওই জাদুর উপকরণটা ওনার মুখের ভেতরে চলে আসবে। এইটা আপাতত দৃষ্টিতে শুনলে খুবই ঘিন ঘিন করে উঠবে গা, এরকমটা মনে হবে, তবে এছাড়া আর কোনো উপায় নাই উনি জানান। উনি বললেন যে এই কাজটা অন্য কারো পক্ষে করা অসম্ভব, এই কারণে কারণ অন্য কারো মুখের ভেতরে যদি এই জিনিসটা আনা হয় তার ভয়ঙ্কর ধরনের ক্ষতি হয়ে যাবে, ওই ব্যক্তি জাদুগ্রস্ত হয়ে যেতে পারেন, আর জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনাই বেশি, ওই বানটা তার উপর কাজ করতে পারে। এটা ওই কবিরাজকেই করতে হবে, তার মুখের মধ্যেই আনতে হবে। তখন কবিরাজ উনি রুকিয়া শুরু করলেন। হঠাৎ করে ওনার মুখটা মনে হলো বন্ধ হয়ে গেল, মানে ওনার কথা বলা বা বিড়বিড় করা বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে মনে হলো যে ওনার মুখটা ফুলে উঠেছে। এরপর উনি ওয়াক থু করে মুখের ভেতর থেকে কিছু একটা বের করেন। যখনই মাটির উপর পড়েছে তখন অনেকেই দেখতে পেলেন যে এই জিনিসটা কালো হয়ে গেছে, তবে এটা যে লাল জাতীয় কিছু এটা বোঝা যাচ্ছে। তখন এই জিনিসটাকে ধোয়া হয়, উপরে পানি দেওয়া হয়, ধোয়ার পর দেখা গেল এইটাও এই লাল বেনারসি টাইপের শাড়ির ভেতরে কিছু একটা রাখা। সেটা খুলেও একই রকমের জিনিস পাওয়া গেল যেটা চুলার পাশে পাওয়া গিয়েছিল, চুলার পাশে পাওয়া জিনিসের ভিতরে যেগুলো ছিল। এবার আরও একটা জিনিস বের করতে হবে, সেটা উনি একই পদ্ধতিতেই বের করেন। আর এইটা যখন বের হয়েছে এমন দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, যেই দুর্গন্ধ আসলে সহনীয় না, অসহনীয় পর্যায়ের দুর্গন্ধ, আশেপাশের লোকজন টিকে থাকাই দেয় এমন দুর্গন্ধ। কোনো কিছু পচার দুর্গন্ধ না, কিন্তু অন্য ধরনের দুর্গন্ধ থাকে না সেই রকমের, ওয়াশরুমে যে ধরনের দুর্গন্ধ হয় ওই রকমের। উনি একই পদ্ধতিতে আর একটা নিয়ে আসেন। এরপর ওনাকে ফ্রেশ পানি এনে দেওয়া হয়, উনি কুলি করেন, আবার অজু করেন। উনি বলেন আলহামদুলিল্লাহ, আপাতত কাজের কিছু অংশ হয়েছে, তবে মূল কাজ এখনো বাকি রয়েছে। এরপর মূল কাজ যেটা, এই কাজটা করতে হবে এই শামিরুল ভাইয়ের আম্মাকে দিয়ে, তার উপর যেহেতু জাদু করা হয়েছে। তো এই যে যেই দুটো তাবিজ, এই দুটো তাবিজ যে উদ্ধার করা হলো ওয়াশরুম থেকে, আর একটা তো চুলার কাছ থেকে, এই তিনটা তাবিজ, এই তিনটা তাবিজ একটা বিশেষ পদ্ধতিতে ধ্বংস করতে হবে। প্রথমে এটা একটা বিশেষ পানিতে ডুবিয়ে রাখতে হবে, এরপর এটা আগুনে একদম নষ্ট করে ফেলতে হবে। তখন ওই কবিরাজ উনি একটি গ্লাসের পানির অর্ধেক অংশ, মানে ফুল ভরা ছিল অর্ধেক অংশ, শামিরুল ভাইয়ের আম্মার মুখে নিতে বললেন যে আপনি পানিটা খাবেন না, মুখের মধ্যে রাখবেন, মানে যতটুকু রাখা যায়। গ্লাসটা ছোট ছিল, গ্লাসের অর্ধেক অংশ পানিটা ওনার মুখের মধ্যে রেখে বলেন যে কিছু সময় অপেক্ষা করেন। তো উনি যতক্ষণ পারে অপেক্ষা করছে, পানি মুখের মধ্যে নিয়ে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করা যায় না। তো উনি যতক্ষণ পারছিলেন অপেক্ষা করছে, যখন ওনার কাছে মনে হচ্ছিল যে আর উনি হয়তো বা মুখে পানি রাখতে পারছেন না, উনি যখন হাত দিয়ে ইশারা করলেন, তখন ওই কবিরাজ বললেন যে, ইশারা করলেন যে পানিটা এখন আবার এই গ্লাসের ভেতরেই ফেলেন, অর্থাৎ যেই গ্লাস থেকে উনি পানি খেয়েছিলেন অর্ধেক অংশ রয়েছে ওই গ্লাসের ভেতরেই ফেলেন। যখনই নাকি মুখের পানি ওই গ্লাসের মধ্যেই ফেলেছেন, তখন উপস্থিত সবাই দেখে যে ওই পানিটা ঠিকঠাক মতোই বের হলো। যখনই ওই পানির সাথে মিশে গেল, মিশে যাওয়ার পরপরই পানির রঙটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর পরিবর্তিত হতে হতে এমন একটা রং ধারণ করে, এটা লালও না কালো না, লাল এবং কালো রং যদি মিক্স করা হয় কেমন ধরনের রং হয়, ওই টাইপের একটা রং। এরপর ওই পানি ওই তাবিজের উপরে ঢেলে দেওয়া হয়, ওই তিনটা তাবিজ। এরপর ওই তাবিজটা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। তখন ওই কবিরাজ বলেন আলহামদুলিল্লাহ, এখন আপনার স্ত্রী জাদুমুক্ত হয়েছে, এখন চিকিৎসা করেন। আর চিকিৎসা বলতে কবিরাজ পরামর্শ দেন খুব ভালো ভালো খাবার খাওয়াতে হবে, ফল মূল, দুধ, ডিম, মাংস খাওয়াতে হবে, কারণ এতদিন শরীরের উপর যে পরিমাণ ধকল গিয়েছে, এই ধকলটা কাটানোর জন্য ওনার ফ্রেশ ফুড, ফলমূল এগুলো খাওয়াটাই খুব বেশি জরুরি। সেটাই করা হয়। শামিরুল ভাইয়ের আব্বার চেষ্টার কোনো ত্রুটি ছিল না ভালো ভালো বাজার করার,
সামিউল ভাইয়ের আম্মারও মনে হচ্ছিল যে অনেক দিন পর ওনার রুচি ফিরে এসেছে। উনিও খাচ্ছিলেন আল্লাহর রহমতে। আস্তে আস্তে উনি সুস্থ হতে থাকেন আলহামদুলিল্লাহ। আর এই যে সামিউল ভাইয়ের আব্বু, উনি তো কবিরাজি চিকিৎসায় বিশ্বাস করতেনই না, কারণ অনেক ভণ্ড কবিরাজ উনি ছোটোবেলা থেকে দেখতে দেখতে এগুলোর প্রতি বিশ্বাস একদমই উঠে গিয়েছিল। উনি এতটাই খুশি হয়েছিলেন ওই কবিরাজের উপরে, উনি ওই সময়, সেই 1985 সালের কথা বলছি, যে ওই সময়ে উনি লুঙ্গি, পাঞ্জাবি, পায়জামা এরকম বেশ কিছু উপঢৌকন উনি ওই কবিরাজের জন্য কিনেছিলেন, কবিরাজকে উপহার দিয়েছিলেন, আরও বেশ কিছু হাদিয়া দিয়েছিলেন আর কি। কবিরাজও খুব খুশি হয়েছিলেন যে এরকম একটা জটিল কাজ, শেষ মুহূর্তে এসে এরকম একটা জটিল কাজ উনি আল্লাহর রহমতে করতে পেরেছিলেন। কে এই কাজটা করলো? কে এই ভয়ঙ্কর কাজটা করলো? জানা গেল এই কাজটি করেছে সামিরুল ভাইয়ের বড় চাচি। তিনি এই ভয়ঙ্কর কাজটি করেছেন। যেহেতু ওই বাসায় আসা যাওয়া তার ছিল, এই সুযোগে সে বেনারসি শাড়ির একটা অংশ নিতেও সক্ষম হয়েছিলেন। তো এইভাবেই লাল কাপড়টা সংগ্রহ করা হয়েছে। তো সাব্বির পেশায় একজন কনস্ট্রাকশন কন্ট্রাক্টর, মানে তাদের পারিবারিক ব্যবসা, তারা বাড়িঘর বিল্ডিং নির্মাণ করেন। তো সাব্বিরের সাথে একটা ঘটনা ঘটেছিল, এটা 2013 সালের দিকে, এবং তিনি নিজেই সেই ঘটনার ভুক্তভোগী। তিনি আমার কাছে ঘটনাটি শেয়ার করেছেন এবং তিনি রিকোয়েস্ট করছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি চলে যাচ্ছি সাব্বিরের ঘটনায়। 2013 সালের কথা। সাব্বিরের ভাই কামাল হোসেন তখন একটা কন্ট্রাক্ট পান সিলেটের কোনো একটা অঞ্চলে, সিলেট শহরের কোনো একটা অঞ্চলে, মানে কোনো আউটস্কার্টের দিকে কোনো একটা অঞ্চলে একটা বিল্ডিং তৈরি করার। এবং এটা নিয়ে কামাল ঢাকার বাইরে যান, বিভিন্ন মিটিং করেন, এবং তারপরে ফাইনালি তিনি যখন কাজটা পান, কাজ করার, তিনি আসেন এবং তার পুরো টিমকে নিয়ে সেখানে তিনি যাওয়ার প্ল্যান করেন। তো টিম বলতে একেবারে প্রথমে তার সাথে ওখানকার লোকাল, তিনি ঢাকা থেকে পুরো, মানে এখানকার মিস্ত্রি এগুলো নেবেন না, সেগুলো ওখান থেকেই লোকালি তিনি কালেক্ট করবেন। টিম বলতে তার ভাই সাব্বির হোসেনকে তিনি নিয়ে যান এগুলো দেখাশোনার জন্য, এবং সাব্বির মূল আর কি এগুলোর সুপারভিশনে থাকবে। তো প্রথমে তিনি এবং তার ভাই ওখানে চলে যান, গিয়ে তারা সে মালিকের সাথে কথাবার্তা বলেন এবং সেই জায়গাটাকে দেখেন। তো সাব্বির যখন গিয়েছে তার ভাইয়ের সাথে, গিয়ে দেখে যে একটা, মানে বাসাটা হচ্ছে এমন একটা জায়গায়, একেবারে প্রান্তে কোনো একটা জায়গা, মানে স্পেসিফিক লোকেশন বলবো না, কোনো একটা জায়গায়, এবং সেখানে বাড়িঘর খুব কম, কিছু কিছু বাড়ি আছে, দোতলা বাড়ি, একতলা বাড়ি, এবং অনেক অনেক গাছগাছালি আশেপাশে, একদম গাছগাছালিতে ভরা, এবং ওই বাসা থেকে বেশ খানিকটা দূরে গেলে টিলা দেখা যায় দূরে, এরকম একটা জায়গায়। তো নির্জন জায়গা, তো যেইখানে তাদের যে কনস্ট্রাকশন সাইট হবে সেই জায়গায় তারা যায় সে মালিকের সাথে, এবং গিয়ে দেখতে পায় যে একটা গলি আর কি, সেটা দিয়ে ঢুকতে হয়, ঢুকে বেশ বাড়িঘরের মধ্যে দিয়ে যায়, এখানে কিছু কিছু বাড়ি আছে স্ক্যাটার্ডভাবে, সেগুলোতে হেঁটে যে বেশ তখন শুরু হয়ে যায় গাছগাছালি এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে যখন, এবং আশেপাশে খুব একটা বাড়িঘর নাই, একটা দুইটা বাড়িঘর। সামনে গিয়ে একেবারে শেষের দিকে, মানে এই গলিটা যখন শেষ হয়ে যাবে তার আগেই বাঁ দিকে একটা প্লট, একেবারে উঁচু উঁচু গাছে ছাওয়া একটা প্লট, এবং সেই প্লটের মধ্যে ঢুকলেই দেখা যাচ্ছে যে ওখানে আগে একটা বাড়িঘর কিছু ছিল, সেই জায়গাটাকে ভেঙে ফেলা হয়েছে, সেখানে এখন কিছু নাই, মানে বাড়ি মালিক যে সে জিনিসপত্র সরাই নিছে ভেঙে, কিন্তু এক পাশে একটা দোতলা বাড়ি এখনও রয়ে গেছে ওই প্লটের ভেতরে, এবং সেটাকে ভাঙা হয় নাই। সেটা হালকা হলদে রঙের একটা দোতলা বাড়ি, তার সাথে আবার একটা চিলে কোঠা আছে, এবং সেই বাড়িটাকে দেখা যাচ্ছে। এই মূল কিন্তু এখানে ঢোকার পর আর কি, প্লটে ঢোকার পর দেখছে। আর এই পাশে ছোট্ট একটা ঘর করা, মানে টিন দিয়ে, মানে টিনের একচালা ঘর, সেটা হয়তো এখানে যে থাকবে তার জন্য করা আছে, তো এরকম। আর সব কিছু সরায় ফেলা হয়েছে, এখানে যে এই পাশে যেই স্থাপনা ছিল সেগুলো সরায় ফেলা হয়েছে। তো তখন দেখলো, এখানে সাব্বির দেখলো যে তার ভাইয়ের সাথে কথা বললো, এবং দেখতেছে যে ওই দোতলা বাড়িটার নিচে যে ঢোকার রাস্তা সেটাও খালি, এবং সে জানতে পারলো যে এইখানে মূলত তাদের স্টক রাখা হবে, এই দোতলা যে বাসাটা এটার মধ্যে তাদের এই যে রড সিমেন্ট যা যা রাখা হবে। আর সাব্বির যেখানে থাকবে, সাব্বিরকে থাকতে হবে এই একচলা ঘরটাতে, আর একেবারে কর্নার ওইখানে বাথরুম করা, সেটা তার জন্য আর কি। এতটুকুই হচ্ছে এখানকার ফ্যাসিলিটিস, এখানে সাব্বিরকে থাকতে হবে। তারপরে তাকে দেখালো হেঁটে নিয়ে আশেপাশে এই অঞ্চলগুলো গাছগাছালিতে ভরা, দূরে দেখা যায় একটা উঁচু বিল্ডিং, এবং সেই উঁচু বিল্ডিংটা বেশ উঁচু, অনেকগুলো তালা হবে, মানে স্পেসিফিক কত তালা সেটা বলে নেই, বেশ উঁচু একটা বিল্ডিং।
তো জায়গাটা দেখার পরে মালিক কথাবার্তা বলে ওই দিন চলে যাবে এবং কামাল আছে ওই দিন সাব্বিরের সাথে, কারণ ভাইকে বুঝাই দিয়ে যেতে হবে। তো বলতেছে যে দিনে রাতের বেলা তাদের সাথে কোনো এখন মিস্ত্রি কেউ আসবে না, তারা এখানে থাকবে। আর মালিক বলে গেল যে এখানে কিন্তু রাত্রেবেলা কিছু খাওয়ার ব্যবস্থা করা যাবে না, হ্যাঁ সমস্যা আছে, এখানে নিষেধ রাতের বেলা খাওয়ার ব্যবস্থা। তোমাদের যেই থাকো এখানে তোমাদের খাওয়া খেয়ে আসতে হবে শহর থেকে, এবং এসে বা বাইরে থেকে খেয়ে তারপর এখানে এসে ঢুকতে হবে, এখানে খাওয়া দাওয়ার কিছু করা যাবে না। তো কামাল হোসেন বলছিল যে কেন, আমি যদি এখানে একটা তাকে কেরোসিনের চুলা বা কিছু ব্যবস্থা করে দিই, তো সে তো এখানে কিছু করতে পারবে রান্নাবাড়া। বলে না, এখানে রান্নাবাড়া করা যাবে না। বলে কেন, বাসা থাকলে করতেন না? তখন মালিকটা একটু রাগ করে উঠছে, বলছে মানা করছি যে এখানে রাতে রান্নাবাড়া নিষেধ, করো না, সমস্যা আছে এই। আর এখানে দোয়া কালাম পড়তে হবে সন্ধ্যার সময়। তিনি বললেন যে এখানে আগরবাতি জ্বালাইতে হবে, যে দোয়া কালাম পড়ে থাকতে হবে। তো কামাল হোসেন বললো যে হ্যাঁ এটা তো অনেক জায়গায় থাকে। বলে হ্যাঁ না, আমি বলছি যেটা এটা শুনো, না মানতে হবে কিন্তু। তো ঠিক আছে বলে মালিক চলে গেল। কামাল বললো যে আজকে তো আমি তোর সাথে আসি, ছোট ভাইরা বললো কালকের থেকে কিন্তু তোর একা থাকতে হবে এখানে। তো ঘরে গেল দুই ভাই, যে বসলো গল্প গুজব করলো। এক সময় দেখা গেছে খুব ক্লান্ত ছিল, কামাল ঘুমায় যায়, মানে একেবারে সন্ধ্যার পরপরই সে শুয়ে পড়ে। কিন্তু সাব্বিরের ঘুম আসতেছিল না, সে অনেকক্ষণ বসে থাকলো। তারপর সে একটা চেয়ার ছিল, ফোল্ডিং চেয়ার, এটা নিয়ে বাইরে গেল, যে ওই তাদের যে মূল কম্পাউন্ডটা মানে যেই জায়গায় তাদের মূল যেখানে কাজ করবে ওইখানে চেয়ার রেখে খোলা জায়গায় বসে আছে সে। তাকায় দেখতেছে 2 তলা বাড়িটার দিকে, এবং আকাশে হালকা চাঁদনি রাতের আলো পড়ছে সেই বিল্ডিংটার উপর। হলদেটে বিল্ডিং, রং খসে গেছে অনেক জায়গায়, কেমন একটা ধূসর, এবং পাশে নারকেল গাছ আছে উঁচু, সেই নারকেল গাছের পাতাগুলো নড়তেছে, অন্যরকম একটা পরিবেশ। আর কোনো সাড়া শব্দ নাই এই জায়গায়, মানে ওই রাস্তায় দূরে যে শহরের রাস্তার যে সাড়া শব্দ, এগুলো কিছুই আসে না। তো সাব্বির একটু ঝিমায় যাচ্ছে, তার মনে হলো যে কি অবস্থা, মানে কেমনটা খালি জায়গা, এখানে আমি কেমনে থাকবো? এখন তো তাও ভাই আছে, ভাই ঘুমাইতেছে, মানে বুঝতেছি যে সাথে একজন আছে, আমি তো কেউ থাকবে না, আমি একা একা রাত্রে থাকবো, মিস্ত্রিরা সকালে আসবে, এসে কাজে হাত দিবে। যাই হোক, অনেকক্ষণ বসে আছে সে। তো ঘরের এবং এই পুরো কম্পাউন্ডের মধ্যে মাত্র একটা ছোট বাল্ব জ্বলতেছে, এবং সেই লাল বাতি আর কি, ফিলামেন্টের বাল্ব জ্বলতেছে কোনায়, সেটাতে হালকা আলো হচ্ছে এখানে। তো রাত্রেবেলা একটা জিনিস চোখে পড়লো সাব্বিরের, যে সামনে তাদের যে এই বিল্ডিং থেকে সোজা গেলে ওই পাশে কতগুলো বাড়ি পড়ে, উঁচু একটা বিল্ডিং আছে বেশ খানিকটা দূরে, কিন্তু তো বিল্ডিংটা শুধু উঁচু বলে এখান থেকে দেখা যায়। দেখতেছে সেই বিল্ডিংটা এত উঁচু বিল্ডিং, উপরের দিকে কোনো ফ্ল্যাটে লাইট জ্বলতেছে না, মানে একেবারে বাতিবুতি বন্ধ উপরের দিকে, মানে মোটামুটি প্রায় 2 অংশ পর্যন্ত বাতি জ্বলতেছে, তৃতীয় অংশে অনেকগুলো ফ্ল্যাটের কোনো বাতিবুতি নেই। একটু অবাক হলো সাব্বির, যে এখানে মানুষ থাকে না। যাই হোক, মানে কোনো মানুষ থাকলে তো বাতিবুতি জ্বলবে, কিছুই জ্বলে না। তো সাব্বির দেখতে দেখতে হেঁটে চলে গেল দরজার সামনে, তাদের যে মূল প্লটের যে গেটের কাছে। তো গেটে গিয়ে সে তাকাচ্ছে, রাস্তা একদম নির্জন রাস্তা, এবং রাস্তার মধ্যে কোনো এইখানে বাতি নাই, একেবারে রাস্তার সোজা, মানে যেখান থেকে ঢুকছে গলিটা সেই মাথায় একটা ল্যাম্পপোস্ট আছে, সেইটার হালকা আলো মানে জ্বলতেছে। তো সাব্বির ডানে বামে তাকাইলো, তো বাঁয়ে তাকায় দেখতেছে যে এই রাস্তাটা শেষ মাথায় চলে গেছে একদম, ওখান দিয়ে একদম মানে অন্ধকার হয়ে, ওখানে আর মানে কোনো লাইট কিছুই নাই, আকাশের আলো হালকা পড়ছে এরকম। এই সময় সাব্বিরের কাছে মনে হলো ডান দিকে, যেই দিক থেকে আর কি রাস্তার দিক থেকে আসছে, ওইখানে মনে হলো কেমন একটা শব্দ হচ্ছে, মানে কেউ যদি পায়ে কোনো বা স্যান্ডেল বা কিছু পরে মানে আসে, একটা টপ 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 সাউন্ড হয় সেটা। তো সে তাকায় দেখতেছে যে ল্যাম্পপোস্টের আলো হালকা পড়ছে, এর মধ্যে সে দেখতেছে একটা মনে হচ্ছে বয়স্ক মহিলা, মানে বয়স্ক মহিলা হবে, কারণ পূজা হয়ে গেছে, সে আসতেছে এবং তার হাতে একটা লাঠি। এই লাঠিটা দিয়ে যে সে মাটিতে রাখতেছে, খট করে শব্দ হচ্ছে, তার পা চলা শব্দটাও হচ্ছে মাটিতে, কারণ নির্জন তো চারিদিকে, ঝিঝি পোকার ডাক এই সেই। তো মহিলাটা হেঁটে হেঁটে আসতেছে, তো সাব্বির তাকায় আছে মহিলাটার দিকে। তো মহিলাটা যখন তাদের বাসার যেই মূল গেটটা, কম্পাউন্ডের গেটটা ক্রস করতেছে, তখন মহিলা থেমে দাঁড়ায় সাব্বিরের দিকে ফিরে বলতেছে, সাব্বির ভালো মতো চেহারা দেখতে পাচ্ছে না, চাঁদের আলো হালকা পড়ছে, এটাতে ভালো বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে বয়স্ক মহিলা একটা। আর মাথার কাপড়টা অনেকখানি টানা, মানে কিছুটা বের হয়ে আছে চুল, বোঝা যাচ্ছে যে গ্রে কালারের চুল। তো মহিলা বলতেছে সাব্বিরকে, তো এখানে কাজে হাত দিছে, আবার বাড়ি বানাইবো? তো সাব্বির বলতেছে যে হ্যাঁ বাড়ি বানাবে। তা বলতেছে তোরা বানাবি? তুই করে বলতেছে তোরা বানাবি। সাব্বির একটু থতমত খাইছে, সাধারণত তাকে শহরে এরকম তুই করে কেউ বলে না। তো সে বলছে হ্যাঁ আমরা বানাবো। অনেক চেষ্টা করছে, অনেকে পারে নাই, তোরা আবার বাড়ি বানাবি এখানে, দেখিস কি হয় বলে মহিলা আবার হাঁটা ধরলো। তো সাব্বির বলতেছে কি হয়েছে খালা, কই যান আপনি, কি হয়েছে, কি মানে এনে কি বাড়ি বানাইতে পারবো না কেন, কি হয়েছে? তো সাব্বির একটু কিউরিয়াসিটি লাগলো, কি বললো মহিলাটা? তো মহিলা বলে দেখিস বলে হাঁটতেছে মহিলা।
তো সাব্বির ওই মহিলার পিছে পিছে একটু হাঁটলো, সামনে গেল, মহিলা কই যায় বলে আপনার আগে দেই, তো বলে না লাগতো না, যা, তাই বলে যা, এই বলে মহিলা হাইটে চলে যাচ্ছে ওইদিকে অন্ধকারের দিকে। তো সাব্বির আর কিছু বললো না, সাব্বির জাস্ট হেঁটে চলে আসলো, আবার এসে তার প্লটে ঢুকলো, ঢুকে চিন্তা করলো যে এখন এখানে বসে থাকার আসলে কোনো মানে নেই, চলে যাই ঘরে, যাই, যে ঘুম দিই। তো সে আজ থেকে চেয়ারটা এনে ঘুমায় গেল, তো মানে রেখে ভাইয়ের পাশে শুয়ে পড়লো। তো অনেকক্ষণ ঘুমাইছে সাব্বির, হঠাৎ করে তার ঘুম ভাঙছে, মনে হচ্ছে যে বেশ শব্দ, মনে হচ্ছে মানুষজনের শব্দ করতেছে, কারা মানে এখানে গলার শব্দ, কণ্ঠের শব্দ হচ্ছে। সে ঘুমের মধ্যে থেকে ভাবতেছে এখানে কি মিস্ত্রিরা চলে আসছে, কাজ ধরে বসছে। তো চোখ মেলছে, মেলে দেখতেছে অন্ধকার, মানে সে কিন্তু বাতি নিভায় ঘুমাইছিল এখানে, ঘরের ভেতরে বাতি নিভানো, বাইরে ওই যে লাল বাল্ব একটা চলতেছে, ওইটা জ্বালায় রাখছে মালিক আর কি, জাস্ট যেহেতু এখানে কাজ হচ্ছে এই কারণে, মানে এটা একটা এখন প্লট, মানে কনস্ট্রাকশন হবে এই জন্য, এবং মালপত্র আছে হলুদ বিল্ডিং এর মধ্যে এই কারণে। তো শব্দ শুনে সে চোখ মেলে দেখে অন্ধকার, চিন্তা হচ্ছে অন্ধকারের মধ্যে, মানে অন্ধকার মানে এখন নিশ্চয়ই রাত, ঘুমের ভিতরে ভাবতেছে। তো চোখটা মেলে কচলে এই অন্ধকার শুয়ে আসতে একটু সময় লাগছে চোখে, বুঝতে পারলো তার টিনের মানে আশপাশ দিয়ে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকতেছে, সেই যে লাল আলো, বাতির আলো, এর মধ্যে বিভিন্ন শব্দ হচ্ছে বাইরে, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, পুরুষ মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে, মহিলাদের কণ্ঠ শোনা যাচ্ছে। তো সে খুব অবাক হলো, তার ভাইয়ের দিকে তাকালো, দেখলো ভাই বেঘরে ঘুমাচ্ছে। তো সাব্বির উঠে বসে সে তাড়াতাড়ি তার পায়ে স্যান্ডেলটা দিছে চোখের থেকে পড়ে, এবং হাত দিয়ে যে এই রুমের যে বাতি সেটা ঠাস করে টিপে দিল, রুমের মধ্যে বাতি জ্বলে উঠলো। এখানেও একটা লাল লাইট লাগানো কিন্তু। তো রুমে বাতি জ্বলছে, তখন মনে হচ্ছে শব্দটা একটু ফিকে হয়ে গেছে। তো সে যে সেই রুমের দরজাটা খুললো, রুমের দরজা কিন্তু টিন আর কাঠ দিয়ে বানানো, মানে এগুলো টেম্পোরারি জিনিস। তো শব্দ হলো, ঘটং করে কাট করে শব্দ হলো, দরজাটা খুলে বাইরে তাকালো, তাকায় দেখে একদম মানে সারা শব্দহীন, কিচ্ছু নাই, মানুষজন কিচ্ছু না, একদম নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার আওয়াজ। তো সাব্বির কিন্তু এই মাত্র শব্দ পাইতেছিল যে এখানে অনেক মানুষ, এবং তারা কথা বলতেছিল, অস্পষ্ট কথার ভাষা বুঝতেছিল না সে, মানে মানে মনে বলছে কথা বলতেছে, বাট কথাটার কোনো মিনিং তার কানে আসে নাই যে কি, এবং মনে হচ্ছে যে কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত মানুষজন, মানে আসে না কাজকর্ম করে এরকম। তো সে অবাক হয়ে গেল, এবং রাত, মানে কি একটা অবস্থা। এই সময় তার কাছে মনে হলো যে হলুদ বাসাটা, সেটার মধ্যে দিয়ে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ কথা বলতেছে, নাড়াচাড়া করতেছে কিছু। তো সাব্বির একটু ভয় পাইছে যে সে ওখানে যাবে কিনা, চিন্তা করতেছে। তো ওই চিন্তা করতে করতে সে আবার তাড়াতাড়ি হেঁটে রুমে ঢুকলো। সে ওখানে একটা টেবিল রাখছিল, তারা টেবিলের ভেতরে টর্চ লাইটও আছে। তো সে টর্চ লাইটটা নিয়ে আসলে, ভাইকে আর উঠায় নাই, যেহেতু ভাই আছে তার ভিতরে এতটুকু সাহস আছে, সে হেঁটে টর্চ লাইট মেরে গেল। সে ওই বাসার মধ্যে আগে লাইট মারলো, এখান থেকে ফাঁকা দরজা কিন্তু নাই, ফাঁকা দরজা খোলা, একেবারে লাইট যে ঘরের মধ্যে পড়লো, কোনো কিছু নাই। এবং সে যখন নাকি আরেকটু হেঁটে বাসার সামনে গেছে, ঘরটার সামনে গেছে, কোনো সাড়া শব্দও নাই, পুরা নীরব নিথর, সেই যে একদম রাতের নিস্তব্ধতা, মনে হচ্ছে ঝিঝি পোকা ডাকতেছে এরকম। তো সাব্বির আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঘরটার দরজার কাছে গেছে, তার বুকটা একটু ধুকধুক করতেছিল যে কি ব্যাপার, একটু আগে শব্দ শুনছি। তো তার লাইট যে পড়ছে এক জায়গায় কোণার মধ্যে কিছু মালপত্র রাখা, সেটার উপরে। তো সে ঢুকছে, তার কাছে কেন জানি হঠাৎ মনে হলো যে তার ডান পাশে যে রুমটা, ওখানে সিমেন্ট রাখা আছে, মনে হলো যে ওইখানে কারো মুভমেন্ট তার চোখে পড়লো। তো সে লাইটটা ঘুরে ওই জায়গায় ফেলছে, মানে কিচ্ছু দেখলো না, জাস্ট লাইটটা পড়ছে এখানে। এই সময় হঠাৎ বেশ লাউডলি আজান শোনা গেল কোথাও, মানে আজান শুরু হলো, কেঁপে উঠছিল, মানে সাব্বির কেঁপে উঠছে আজানের শব্দ হঠাৎ করে শুনে, মানে অল অফ এ সাডেন, মানে সে মনে হইতেছিল যে তার এখানে কেউ আসে, এরকম সময় হঠাৎ আজান হচ্ছে, তো আজানটা বেশ জোরেই, কাছাকাছি মনে মসজিদ। তো সাব্বির কেঁপে উঠে একটু ভয় পাইছে, ভয় পেয়ে সে আস্তে করে বাইরে আসলো, মানে ফজরের আজান দিচ্ছে। তো সে আর বাতি মারলো না, কোথাও দেখলো যে একদম নীরব নিথর চারিদিক। সে হেঁটে একবার তাদের এই যে মূল যে দরজাটা, ওইটার কাছে গেল, ওখানে জাস্ট একটা ভেড়ানো ছিল আর কি, দিয়ে ওরকম টিনের একটা ওইটা সরায় রাস্তায় তাকালো, পুরো রাস্তা নীরব, এবং এইখান থেকে কোনো মানুষ হেঁটে মসজিদে যাচ্ছে না, মানে এইটাই হচ্ছে লাস্ট মানে ঘর, আর ওই পাশে কি আছে সে জানে না এখনো। তো যাই হোক, সাব্বির এসে পড়লো, এসে আবার তার রুমের মধ্যে সে তার মতো মানে দাঁড়ালো, তার ফ্ল্যাশ লাইট রাখলো, তারপর সে আস্তে করে এখান থেকে হেঁটে চলে গেল কর্নারে তার বাথরুমের কাছে, ওইখানে একটা কলের পানির কল আছে, তো সেটা চালায় সে অজু করলো, অজু করে ঘরে এসে নামাজ পড়লো, নামাজ পড়ে একটু পরে দেখলো তার ভাই উঠছে। তো ভাইয়ের সাথে কথা বললো যে ভাই, রাত্রেবেলা মনে হলো এখানে মানুষজন চলাফেরা করে, কারো তো দেখলাম না, চোট্টর আসলে আমি কি করবো আমি একলা থাকলে। তো তার ভাই বলতেছে কয়দিনই তো, এখন তো আমরা মানে মিস্ত্রি আইনা কাজ করুন, তারপর যখন আমাদের কাজ পুরাদমে শুরু হবে এখানে, মানে আমরা যখন এখানে কলম টলম সব বানানো শুরু করবো, মাটি কাটার মানুষ আসবে, তখন তো আরও থাকবো তোর সাথে, তুই তখন আর একা থাকবি না, এই 2-1 দিন শুধু, এখন এই জাস্ট এখানে ইটি কাটতেছে এরকম আর কি। প্রথম দিকের কাজে এখন আর কাউকে রাখতেছি না, লোকাল মানুষ কাজ করবো, ওরা যাইবো, ওদের রাখা ঝামেলা তোর সাথে, পরে যখন আমরা আরও মানুষ আনুম তখন থাকবো, অসুবিধা নেই, ভয় পাইস না, আর চুরিটারি হবো না, এখানে চুরিটারি হয় না,
এগুলো বলে তার ভাই তাকে বোঝায়। সকালে দুই ভাই নাস্তা খেলো, নাস্তা খেয়ে তার ভাই বললো যে আমি যাই, আমি পরশুদিন আসবো, এই বলে তার ভাই চলে যায়। তো যাই হোক, তাকে টাকা পয়সা দিয়ে গেছে। সাব্বিরের কাছে আসলে বেশ অন্যরকম লাগলো, একা হয়ে গেল সেইখানে। এখানে আসলে তার পরিচিত কেউ নাই। তো যাই হোক, সে নাস্তা টাস্তা করে তার মতো একটু ঘোরাঘুরি করে শহরে সে আবার ব্যাক করে চলে আসলো। সেখানে আসলো দিনের মধ্যে নিরানন্দ একটা ব্যবস্থা, মানে কিচ্ছু নাই, জানে যে দুপুরে খেতে গেলে আবার বাইরে যেতে হবে, কিন্তু মালিক বলছে এখানে রান্না টান্না করা যাবে না। তো যাই হোক, তার সময় কাটলো এরকম করে, দুপুর গড়াইলো এবং সে দুপুরে যে খাওয়া দাওয়া করলো এবং সে চিন্তা করলো যে আমি আবার বেরোবো, আবার আসবো রাতের বেলা খাবার নিতে। মানে তার কাছে তার জন্য একটা প্রেশার হয়ে যায়, কারণ এখান থেকে বের হয়ে সে যদি খাবার আনতে যায় তাকে অনেক দূর যেতে হয় আসলে। যে একেবারে সেইখানে যেই রেস্টুরেন্টে তারা খায়, সেটা ওখানকার ফেমাস রেস্টুরেন্ট, ওখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে। তো ওখান থেকে খাবার কিনে আবার এখানে আসা একটা ঝামেলা। তো সে চিন্তা করছে যে দুপুরে যখন সে খেয়ে দিয়ে আসতেছে সে খাবার নিয়ে আসবে। তো সে যে দুপুরে খাওয়া দাওয়া করে ওই খাবার এক্সট্রা প্যাকেট কিনে নিয়ে আসছে, এনে চিন্তা করছে যে এই 2-4 ঘন্টা কিছু হবে না, 7টা-8টার দিক খেয়ে নিবে সে। তো এনে যখন নাকি সে এসে ঢুকতেছে তখন অলরেডি বিকেল হয়ে গেছে এখানে, মানে তার এই সাইটের এখানে এসে তার ঘরের সে টেবিলে খাবারটা রেখে সে তার মতো ফ্রেশ হয়ে নামাজ কালাম পড়ে হেঁটে সে বের হয়েছে। বের হয়ে দেখতেছে যে বিকাল গড়ায় যাচ্ছে। তো একটা চেয়ার নিয়ে সে বসলো, ওই যে হলুদ বিল্ডিংটা ওইটার নিচে বসছে। তো ওইটার নিচে বসে তার কাছে কেন জানি মনে হইতেছে যে মানে খুব আরাম লাগতেছে, শান্তি শান্তি লাগতেছে, এরকম মানে চোখ বুজে আসতেছে। তো কখন চোখ বুজে আসতে বলতে পারবে না, হঠাৎ করে মনে হলো তার মাথার উপরে কিছু একটা পড়ছে, ঠাস করে ইটের মতো। লাফ দিয়ে উঠছে সে, লাফ দিয়ে ওইটা পড়াতেই উঠছে, উঠে লাফ দিয়ে উঠে তাকাচ্ছে। তার কাছে মনে হলো, সে মনে হয় দেখলো যে কেউ একজন পেছন দিকে সরে গেল, আর একটা মেয়ে কণ্ঠের হাসি, নারী কণ্ঠের হাসির মতো। আর চারিদিকে তাকায় দেখলো একেবারে মানে চারিদিক একদম হয়ে গেছে, অন্ধকার হয়ে আসতেছে। মানে আকাশে রংটা একটা কমলা টাইপের কালার হয়ে আসছে, এরকম মানে একদম সূর্য ডুবি ডুবি, মানে এখনই হয়তো আজান দিবে এরকম একটা অবস্থা। তো সে মানে চিন্তা হলো কি আমার ইট মারলো, সে একটা হাসির শব্দও শুনছে। তো সাব্বির দৌড় দিয়ে উপর উঠে গেছে একদম সিঁড়ি দিয়ে, দেখতে যে কে এখানে উঠছে। তার মাথার মধ্যে একবার চিন্তা আসছে যেখানে চোর আসলে তো সমস্যা, কনস্ট্রাকশন সাইট তো তাদেরই। তো উপরে উঠে গেছে। উপরে উঠে সে যখন মানে 2 তলায় উঠছে তখন সে দেখতেছে দোতলায় ওঠার পরে ডান দিকে একটা সুন্দর ঘর এবং এটা বেশ বড় একটা লিভিং রুমের মতো, তার পাশে একটা বেডরুম আছে। সে অবাক হলো যে এত সুন্দর ফাঁকা ঘর থাকতে কেউ নাই, হ্যাঁ মানে এই জায়গাটা ফাঁকা পুরা। আর ওই পাশে একটা রুমের মতো দেখা যাচ্ছে, বেডরুমের মতো, আমি কেন ওই বেড়ার ঘরে থাকতেছি, এটা কেন? সে এটা চিন্তা করতে করতে সে উপর উঠে গেল ছাদে। উপর উঠে দেখে যে কেউ নাই, ফাঁকা ছাদ পুরো ফাঁকা। এবং তার উপরে সেই ওখানে কি বলে একটা ওই যে চিলে কোঠার মতো, সেটারও আবার ছাদ আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, বেয়ে ওঠা যায় ওখানে। তো সে ওখানে উঠলো, উঠে যে একদম চিলে কোঠার উপর উঠে দেখলো যে আকাশে একদম সূর্য ডুবে যাচ্ছে চারিপাশে, একদম মানে একদম গেছে। তো ওখানে দাঁড়াই সে আজান শুনলো। তারপর সে নামলো, আজানের পর নামলো, অন্ধকার হয়ে গেছে চারিদিক। এর মাঝে সে দোতলা দেখে আলো আধারি, তখন হালকা চাঁদ উঠছে আকাশে এবং চাঁদের হালকা আলো আছে, আলো আধারি জানলা দিয়ে আলো এসে পড়তেছে। তো সে ঘরটাকে দেখলো হলো বেশ ফ্রেশ একটা ঘর এবং এখানে আমি ইচ্ছা করলেই থাকতে পারি। সে হেঁটে যে বেডরুমটার দিকে গেল, যে দেখলো যে ওখানে দরজাটা ভেজানো, ঠেলা দিল, ভিতরে খুলে গেল, দেখলো বেশ প্রশস্ত একটা রুম, বেশ প্রশস্ত একটা রুম এবং বেশ বড়। এইদিকে জানালা আছে, মানে পেছনের দিকে জানালা, এই পাশে জানালা, দুই পাশে, এই পাশে জানলা বন্ধ করা, পেছনের দিকে জানলাটা খোলা। তো সে আস্তে আস্তে হেঁটে গেল, যে ওই জানলার দিয়ে উকি দিল, দেখলো যে পেছনে একটা দিক দেখা যায়, এই যে রাস্তাটা গেছে সামনে দিয়ে, সেই রাস্তাটা ওই পেছনে যে শেষ হয়েছে ওইখানে। এবং ওখানে বেশ ফাঁকা একটা জায়গা, বেশ বড় জায়গা। খুব অবাক হলো, কিন্তু এটা ক্লিয়ার আউট করা, মানে কিচ্ছু নাই এখানে, বেশ ফাঁকা একটা জায়গা। তার পাশে কতগুলো গাছ আছে, ওই গাছের ওই পারে কি আছে মানে কিছুই বোঝা যাচ্ছে না, বড় জঙ্গলের মতো আর কি। সাব্বির দেখে চিন্তা করলো যে ভাই এত সুন্দর জায়গা থাকতে আমাকে শুইতে দিছে কোন ওই টিনের একটা রুম বানায় আজ এরা। তো এগুলো চিন্তা করতে করতে সে হেঁটে আবার নেমে আসলো। তো নেমে এসে সে ঘরে ঢুকছে। ঘরে ঢোকার পরে এই সময় শব্দ পাচ্ছে যে গুড়ুম গুড়ুম শব্দ হচ্ছে, মেঘ ডাকতেছে আকাশে, মেঘ ডাকতেছে। কিছুক্ষণ ভাবতে না ভাবতে পট 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 করে বৃষ্টি পড়া শুরু করলো, মোটা মোটা মানে ফোঁটায় বৃষ্টি শুরু হলো, মানে প্রচণ্ড বর্ষণ। এবং সেই বর্ষণ বলার মতো না, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এবং বাতাসে মনে সব উড়াই নিয়ে যাবে এরকম একটা অবস্থা। এর মাঝেই সাব্বির দেখলো যে এই একচালা ঘরের পাশ থেকে পানি পড়া শুরু করছে এবং পানিটা সরাসরি তার এই বিছানা যেখানে চৌকির উপরে পড়তেছে। সাথে সাথে সে তার ওখানে একটা ডিশ ছিল, নিয়ে ওটা তলে দিল, টপ 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 পানি পড়তেছে এবং তার মেজাজ চরম গরম হয়ে গেল। দেখলো যে এক পায়ে তার টেবিলের কাছে পানি পড়তেছে। তো মন মেজাজ খারাপ যে এখন যদি বৃষ্টিতে এরকম ভিজে যায় সবকিছু কিভাবে কি করবে সে। এদিকে বাতিটা একবার টাস করে নিভে আবার জ্বলে উঠছে, মানে ইলেকট্রিসিটি চলে যাবে যে কোনো সময়।
তো সাব্বির সাথে সাথে তার এই বিছানা যা ছিল আর কি, এখানে কাঁথা মাথা যা ছিল সবগুলোকে সে গোটায় ফেললো, রোল করে ফেললো। আর একটা পলিথিন ছিল, সেই পলিথিনের মধ্যে তার ড্রয়ার থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে নিল, খাবারের প্যাকেটটা নিল, নিয়ে সে তার রুমের দরজাটা খুলে দেখলো যে বৃষ্টি পড়তেছে চরম। সে একটা দৌড় দিল ওই ঘরটার দিকে, হলুদ ঘরটার দিকে দৌড়ায় ঢুকে গেল হলুদ ঘরে, মানে সেই ইসের ভেতরে ঢোকার পর চিন্তা করলো, বাহ এখন তো আর বৃষ্টি পড়তেছে, এখন খুব একটা বোঝাও যাচ্ছে না। তো সে আস্তে আস্তে করে দোতলায় উঠে গেছে, উঠে যে তার ইচ্ছা হচ্ছে যে ওই ঘরটার মধ্যে সে বিছানা করে ওখানে থাকবে। তো সে উঠে গিয়ে সুন্দর দোতলায় যে একেবারে সে মূলটের যেই বড় রুমটা দেখছিল লিভিং রুমের মতো, সেটা না, একেবারে বেডরুমে ঢুকে গেল। সেখানে ঢুকে সে অন্ধকারের মধ্যে এদিকে বজ্রপাত চমকাচ্ছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে। তো সে আস্তে করে ফার্স্টে জানলা, এই পাশের জানলা তো লাগানোই ছিল, ওই পাশের জানলাটাকে ভিজাই দিল, দিয়ে সে তার কর্নারের মধ্যে তার বিছানা পেতে ফেললো, সে যে বিছানা নিয়ে আসছে সেটাকে পেতে ফেললো। তখন সে চিন্তা করলো এখন তার আজকে আর টেনশন নেই, আজকে সুন্দর এখানে ঘুমাইতে পারবো, সব অসুবিধা নেই। তো ওইখানে বসেই সে ওই প্যাকেটের মধ্যেই বসে খাওয়া শুরু করলো এক পাশে, আর সাথে করে সে তার ফ্ল্যাশ লাইটটাকে জ্বালায় রাখছে পাশে, ওইটা দিয়ে আলো দিচ্ছে। বসে বসে ওই ফ্ল্যাশ লাইটের আলোতেই সে খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করে প্যাকেটটাকে ঘরের এক কোণা রাখলো, চিন্তা করলো যে এটারে পরে করে ফেলবো। তো জানালার কাছে গেছে সে, ওখানে যে হাতটা ধুবে, তার সাথে বোতল নিয়ে আসছিল, বগলের তলে করে বোতল নিয়ে আসছিল, সেই পানির বোতল দিয়ে হাত ধুবে আর কি। জানলার কাছে যখন দাঁড়ায় পাটটাকে ঠেলা দিয়ে আবার সরাইছে, সে দেখতেছে নিচে, মানে ওই যে ফাঁকা জায়গাটা গাছের এই পাশে দেখতেছে আর একটু সামনে ওই বয়স্ক মহিলা সে দাঁড়ায় আছে ওইখানে বৃষ্টির মধ্যে, এবং বৃষ্টি পড়তেছে, বলছে মহিলা ভিজে যাচ্ছে। তো একবার চিন্তা হলো আরে এই মহিলার কি হয়েছে। তো সে এখান থেকে জোরে ডাক দিল, এই খালা কি হয়েছে আপনার, এই খালা আপনি বৃষ্টিতে ভিজেন কেন। তো দেখতেছে কোনো উত্তর নাই, দেখতে মহিলা ভিজতেছে, এর মধ্যে বজ্রপাত চমকাইলো, আকাশ সাদা হয়ে গেছে। যে একবার পড়লো সেই বজ্রপাতের আলোতে সে দেখলো নীলচে আলোতে যে মহিলা দাঁড়ায় আছে ওইখানে, এবং একটা শাড়ি পরা, সাদা রঙের শাড়ি পরা মহিলাটা, কুজা হয়েছে, মানে গায়ের রং বেশ ডার্ক, এবং সেই হাতে লাঠি এইভাবে দাঁড়ায় আছে। তো সে খুব অবাক হলো যে মহিলাটা এরকম দাঁড়ায় আছে, কে এটা। তো চিন্তা করে সে চিন্তা করলো যে না, এই বয়স্ক মহিলা হয়তো তার থাকার জায়গা নাই, হয়তো সেরকম একটা কুড়ে ঘরে থাকে কোথাও, মানে মহিলারা এখানে এনে রাখতে হবে, নাহলে এই বয়স্ক মহিলা কই যাবে এই বৃষ্টির মধ্যে, হয়তো কোথাও যাইতে পারতেছে না, বেচারি এখানে বের হয়ে আসছে। তো সে সাথে সাথে তার ওই বোতল টোতল রেখে সে ফ্ল্যাশ লাইটটা নিল, নিয়ে সে খুঁজতেছে নিচে, সে সিমেন্ট যেখানে রাখে সেখানে দেখলো যে পলিথিন আছে সিমেন্টের আশেপাশে, নীল রঙের পলিথিন। এই পলিথিনটা গায়ে বেচায়, সে আর একটু পলিথিন টেনে ছিঁড়ে নিল, চিন্তা করলো যে এইটা ওই খালারে পরাই দিব। দিয়ে সে চিন্তা করে ওই পলিথিন মাথায় নিয়ে সে হাঁটা দিল বাইরে, বের হয়ে একদম রাস্তায় আসতে দেখে বৃষ্টি পড়ে রাস্তার পাশ দিয়ে একদম সনসন করে পানি যাচ্ছে, পাশে নালার মতো আর কি, দেখতেছে পানি একদম সনসন করে মানে বয়ে যাচ্ছে, এবং রাস্তা দিয়েও পানি হয়ে যাচ্ছে। তো হাঁটতে যে বুঝলো যে পিছলায় যাবে, তারপরে সে হাঁটা শুরু করলো ওদিকে। হাঁটতে হাঁটতে যে সে দেখতেছে ফাঁকা জায়গায়, হ্যাঁ আসলেই ওই বয়স্ক মহিলাটা দাঁড়ায় আছে লাঠি নিয়ে, এবং সে মাঝে মাঝে মহিলা উপরের দিকে তাকাচ্ছে। তো সে আবার খালা ডাক দিয়ে কাছে গেছে। তো সে যতবার খালা ডাকতেছে মহিলা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছে না তাকে। সে যখন মানে যে জোরে বৃষ্টি হচ্ছে আর যে সাউন্ড, মানে বজ্রপাতের সাউন্ড, মুহু বজ্রপাত চমকাচ্ছে, এরকম হওয়ার কথা না। যদিও সাব্বির পলিথিন পেঁচায় নিছে শরীরে, তারপরও সে ভিজে গেছে, মানে প্রায় 75% ভিজে গেছে শরীর। তো সে কাছাকাছি যে খালা বলে যখন ডাক দিয়েছে, মহিলাটা সামনে তাকাইলো। তো তাকানোর পরে সাব্বির একটু থমকায় গেছে, কারণ মহিলাটা তাকাইছে যখন, তখনই আকাশে বজ্রপাত চমকাইছে। আর সেই বজ্রপাতের আলোতে সে দেখতেছে যে মহিলার দুই চোখের মধ্যে কোনো মণি নাই, মনে হচ্ছে দুইটা চোখ সাদা প্রলেপ দেওয়া, এবং মাথার মধ্যে যতটুকু চুল বের হয়েছে সেগুলো সাদা চুল, ওই মানে মাথার এই যে গ্রে কালারের হেয়ার বের হয়ে আছে, কাপড়ের যে কাপড় যতটুকু মাথায় দেওয়া অতটুকু ভিজে লেপটে গেছে, আর সামনের দিকটা গ্রে হেয়ার। একটু থতমত খেয়ে গেছে সাব্বির, যেটা কি দেখলাম, এটা কি মানুষ, আর মুখের চামড়ার মধ্যে অনেক কুঞ্চন। তো সে যখন কাছাকাছি গেছে, মহিলাটা মাথা তুলছে, সে দেখলো 1 সেকেন্ডে বজ্রপাতে। তো মহিলাটা তাকে আবার বলতেছে, তুই যা, তাড়াতাড়ি যা, ওইখানে থাকিস না, ওখানে গলায় দড়ি দিছিল, ওখানে থাকিস না, বলে দেখলো যে মহিলা ঘুরে হাঁটা ধরলো। তো সাব্বির তো মানে থতমত খেয়ে গেছে, মহিলার পিছে যাবে না কি করবে চিন্তা করতেছে, মানে একেবারে কিং করতে বই মোড়। তার হাতে এক হাতে প্লাস্টিক আর একটা ধরা, আর এক হাতে তার গায়ে যে পেঁচাইছে প্লাস্টিকটা সেটা। তো এর মাঝে সে অবাক হয়ে দেখলো যে মহিলাটা হেঁটে হেঁটে চলে গেল একটা গাছের কাছে, এবং গাছ বেয়ে উপর দিকে ওঠা শুরু করলো। তো সাব্বিরের সারা শরীর একদম হিম হয়ে গেল, দেখলো মহিলাটা গাছ বেয়ে উঠতে উঠতে একেবারে গাছের
ঘোড়া মানে একবারে আগায় উঠে একদম গাছকে জড়ায় ধরে চুপচাপ বসে আছে। সে আর ফ্ল্যাশ লাইট মারতে সাহস পাইল না। সাব্বির প্রচন্ড ভয় পেয়েছে, কারণ বজ্রপাত যখন চমকাচ্ছে সেই আলো এসে পড়তেছে মহিলার গায়ে। দেখতেছে সে সাদা শাড়িটা দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, মুখটা মনে হচ্ছে গাছের আড়ায় লুকায় ফেলছে। শুধু দুই হাত দিয়ে যে গাছ জাপটায় রাখছে, পা দুইটা জাপটায় রাখছে, এই দুইটা দেখা যাচ্ছে। প্রচন্ড ভয় পেয়েছে সাব্বির। সে দ্রুত ওখান থেকে মানে হেঁটে আসা শুরু করলো। মানে সে মানে দৌড়াইলে পড়ে যাবে এখানে। হেঁটে এসে সে একবার চিন্তা করছে মহিলা কি বললো, ওইখানে গলায় দড়ি নিচ্ছে মানে কি ওখানে কোনো মানুষ গলায় দড়ি নিচ্ছে বা কি, ওইখানে সমস্যাটা কি? আর এই মহিলাটা কি মানুষ তো না মনে হয়, গাছে কিভাবে এটা উঠছে, এটা নিশ্চয়ই কোনো পিশাচ বা কিছু একটা। এগুলো চিন্তা করতে করতে সে দৌড়ে এক সময় কম্পাউন্ডে ঢুকে গেল। কম্পাউন্ডে ঢুকে সে সোজাসুরি চলে আসছে ঘরটার দিকে। তো ঘরটার কাছাকাছি যখন আসছে, মানে তার যে সে হলুদ বিল্ডিংটা যেখানে সে বিছনা বেডিং নিয়ে গেছে, ওই জায়গায় কিন্তু তখন সে যখন গেছে গেটের কাছে, তখন বৃষ্টিটা ছেড়ে দিছে। হঠাৎ করে জোর বৃষ্টিটা ছেড়ে দিছে, পিট পিট টিপ 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 বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ কিন্তু নাই, একেবারে বিদ্যুৎ নাই, অন্ধকার। তো সে আস্তে করে তার পলিথিন ওইটা রেখে দিল, তার যেটা গায়ে পেঁচায় গেছে সেটাও রেখে সে আস্তে করে ঢুকলো সে ঘরের ভেতরে। তো ঘরের মধ্যে ঢোকার পরই সে একটা অন্যরকম ঘ্রাণ পাওয়া শুরু করলো। মনে হলো যে আগরবাতির ঘ্রাণ একেবারে আসতেছে, মানে মনে হচ্ছে যে একদম আগরবাতির ঘ্রাণে ভরে গেছে। আর কিছু মানুষের কণ্ঠ শুনতে পাচ্ছে, মহিলাদের কণ্ঠ বিশেষ করে। মনে হচ্ছে কেউ একজন বিলাপ করে কাঁদতেছে সেখানে উপরে, মানে অনেকটা মানুষ মারা গেলে যেভাবে কাঁদে সেরকম। আর কিছু মানুষের হামিং, মানে কথা এক নাগাড়ে অনেক মানুষ মিলে যদি কথা বলে মহিলারা এরকম। তো সে একটু থতমত খেয়ে গেল যে কি ব্যাপার, দুই তলায় এটা কিসের শব্দ। তো সে আস্তে সে আর খুব স্পিডে না, আস্তে সে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করলো। ফ্ল্যাশ লাইটটা একটু জ্বালায় সিঁড়ির দিকে ফেলতেছে, কারণ অন্ধকারে দেখা যায় না। সে কিন্তু শব্দ শুনতেছে এগুলা। তো সে যত দোতলার কাছে চলে আসছে, প্রথম সিঁড়ি থেকে ল্যান্ডিংয়ে আসছে, ল্যান্ডিং থেকে দ্বিতীয় সিঁড়িতে উঠবে, তখন দেখতেছে ওপরে আলো দেখা যাচ্ছে, কারণ জানালা আছে, জানালা ওই গ্লাস বেয়ে আলো আসতেছে এখানে, মানে রাতের আলো, রাতের আকাশের আলো যেটা সেটা ঢুকতেছে। তো সে শব্দটা আরও প্রকট হয়েছে দেখে সে আর ফ্ল্যাশ লাইটটা জ্বালায় নেই। চিন্তা করলো কি ব্যাপার, মানুষ যদি থাকে, আর মানুষ কোত্থেকে আসছে, কিসের শব্দ এগুলা? মানে তার মাথার মধ্যে কিছুই কাজ করতেছে না, মানে এরকম শব্দ কিভাবে হবে? তো সে আস্তে আস্তে হেঁটে যখন দোতলায় উঠে দেখতেছে সেই যে প্রথম যে লিভিং রুমের মতো জায়গাটা, ওইটা দেখা যাচ্ছে এই মানে রাতের আলোতে, মানে কাচের ফাঁক দিয়ে যে রাত্রের আলো ঢুকছে সেটাতে, এবং এখনও বজ্রপাত চমকাচ্ছে, মাঝে মাঝে আলোকিত হয়ে যাচ্ছে চারিদিক। এর মাঝে সে দেখতে পাচ্ছে একেবারে ঘরের মাঝখানে একটা মানে সাদা কাপড় দিয়ে কিছু পেঁচায় রাখা। এটা কোনো ডেড বডি হবে, মানে কোন ডেড বডি যেরকম রাখে সেরকম একটা ডেড বডির মতো পেঁচায় রাখা সেখানে শোয়া রাখছে, এবং তার সামনে কোনো একটা মহিলা বিলাপ করতেছে, এরকম মাথা নেড়ে নেড়ে উপরে নিচে করে বিলাপ করতেছে। বোঝা যাচ্ছে না, তার চুলগুলো আবার ছাড়া, চুলগুলো নিচের দিকে পড়ে আছে। সে মাথা উঠাচ্ছে নামাচ্ছে এবং সেই ডেড বডির সামনে, এবং তার ডানে বামে দেয়াল ঘেঁষে কিছু মানুষ বসা, সম্ভবত অনেকগুলো মহিলা বসা, এবং তাদের চেহারা দেখা যাচ্ছে না, রাতের আলোতে শুধু তাদের অবয়ব বোঝা যাচ্ছে, এবং তারাই হামিংগুলা করতেছে। এখন সাব্বির কিন্তু উঠে আসছে একেবারে সিঁড়ির গোড়ায়। সে যেখান থেকে দাঁড়ায় আছে, যে বিলাপরত মহিলা কিন্তু একদম সামনাসামনি তার থেকে ডান দিকে, মানে সে তাকাইলে সোজা, এবং এই লাশ এবং ওই মহিলার ওই পারে হচ্ছে ওই রুমে ঢোকার দরজা, যেখানে সে বিছানা বেডিং সব রেখে আসছে সেই জায়গায়। তো সে যখন নাকি এটা দেখলো, দেখে সে মানে থতমত খেয়ে গেছে। হঠাৎ মনে হলো যে তার উপস্থিতি টের পাইছে সবাই। যে মহিলা বিলাপ করতেছিল সে বিলাপ থামায় মনে হলো একেবারে সরাসরি সাব্বিরের দিকে তাকাইলো। সাব্বির দেখলো রাতের অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে যে তার মানে দিকে কেউ তাকায় আছে, ওইখানে মানে তার দিকে কেউ একজন তাকায় আছে, মানে অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু তার চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, অন্ধকার ওই জায়গায়। মানে ভয়ঙ্কর একটা অবস্থা। সাব্বিরের সারা শরীর বেয়ে একদম শীতল স্রোত নেমে গেছে, এবং সে পুরাপুরি সেই ইসের ঘ্রাণ পাচ্ছে, সেই গোলাপ মানে সেই আগরবাতির ঘ্রাণ পাচ্ছে, একই সাথে কড়া কর্পূরের ঘ্রাণ পাচ্ছে, এবং ওই হামিংয়ের শব্দ থেমে গেছে। সে বুঝতেছে সবাই তাকে দেখতেছে। সাব্বির ভয়ে উল্টা মানে ছেড়ে নিচের দিকে দৌড় দিল, দৌড়ায় সিঁড়িতে ধপ 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 করে নামছে, নেমে এসে বাইরে আসছে। বাইরে এসে সে তার যে ঘরটার দিকে এসে সে ভয়ে আসলে আর কোথাও যাওয়ার চিন্তা করতে পারেনি, মনে করছে তার ঘরটার দিকে যাবে। এই সময় সে হঠাৎ করে খেয়াল করলো ওই ঘরের ছাদের উপর থেকে, মানে যে পাকা ঘরের ছাদের উপর থেকে একটা রড, মানে এরকম চোখা একটা রডের মতো নিয়ে মনে হলো যে একটা মহিলার অবয়বের মতো সরাসরি ছুঁড়ে মারছে তার দিকে। মানে সে খুবই লাকি, কয়েক সেকেন্ডের মধ্যে মানে সে আসলে সাব্বির মাথাটা সরায় ফেলছিল। সে দেখলো তার এই টিনের ঘরের মধ্যে টাস করে শব্দ করে মনে হলো ঘ্যাটাং করে সেই রডটা ঢুকে গেল, টিন ফুটা করে পুরা।
মানে কেউ একজন রড ছুঁড়ে মারছে তার গায়ের মধ্যে, মানে কাটাং করে ঢুকে গেছে। সাব্বির আর সাহস করতে পারেনি, সে ঝেড়ে ওই টিনের ঘরও না, সে দৌড় দিয়ে ওই মূল ফটক দিয়ে বের হয়ে ঝেড়ে দৌড় দিছে, কয়েকবার পড়েও গেছে, পা পিছলে দৌড়ে যাচ্ছে। তো গলির মাথা দিয়ে যখন সে বের হয়ে যাচ্ছে তখন কিন্তু ওখানে আলো নাই, মানে স্ট্রিট ল্যাম্প, মানে ইলেকট্রিসিটি নাই পুরো জায়গায়। বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস, মাঝে মাঝে মানে আকাশে বজ্রপাত চমকাচ্ছে, এরকম একটা অবস্থা। তো সে যখন ওই গলির মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে, তো তখন সেই বয়স্ক মহিলার ক্যানক্যানা শব্দ শুনতে পেলো, বললো যে এইখানে আর আসিস না, বাঁচতে চাইলে আর এখানে আসিস না, খবরদার। এটা শুনতে শুনতে সে দৌড়াইছে, দৌড়াইতে দৌড়াতে সে আসলে আর তার কিছু খেয়াল নেই, সে বের হয়ে আসছে মেন রাস্তায়। কখন এসে দেখতেছে একেবারে নিশিরাত, একে যে ঝড় বৃষ্টি হয়েছে, কেউ নাই। তো মানে সে প্রচণ্ড রকমের ভয়, একদম কাঁপতেছে। তখন সে কি করবে, ওখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে আসলো, কিচ্ছু পায় না। তো হঠাৎ করে দেখে যে একটা এরকম দোকানের সামনে একটা সিএনজি আলা বসে আছে ভেতরে আর কি। তো সিএনজি আলাকে দেখে সে একেবারে দৌড় দিয়ে গেছে, কারণ সিএনজি আলা নাড়াচাড়া করছিল ভেতরের জন্য, সে হয়তো ওই পিছনে ঘুমাইছিল বা সামথিং লাইক দ্যাট। তো সে একেবারে সিএনজির কাছে যে লোকটাকে বলে, পলিথিন নামায় রাখছে লোকটা, সে মানে ডাক দিয়ে দেয়, বলে ভাই। লোকটা বলে না, এখন যাবো না, পানি জমছে অনেক জায়গায়, যাবো না। তখন বলে যে না না ভাই, একটু আমাকে করেন, নামায় দেন। কোথায়, বলে মাজার রোডে নামায় দেন আমারে, আমি খুব সমস্যায় আছি। তো লোকটা অনেকক্ষণ যায়, তাকে একটা ভাড়া বললো। তো সাব্বির বলে ঠিক আছে, অসুবিধা নেই। তো তাকে লোকটা ওখান থেকে নিয়ে ওইখানে মানে যে ব্যস্ত জায়গায় সেখানে নামায় দিল রাস্তার পাশে। তো সাব্বির ওখানে ভাড়া দিয়ে ওই জায়গাটা আবার রাত্রেবেলাও মানে মোটামুটি মানুষজন থাকে কিছু, তো সেখানে গিয়ে হাঁটা চলা করলো অনেকক্ষণ, করে সে তার সময় পার করলো। এবং সময় পার করে তার যে একটা মোবাইল ফোন ছিল সেটাও সে রেখে আসছে ওইখানে, ওই মানে সেই ঘরে। তো সুতরাং ওখানে যাওয়ার উপায় নেই। তো সে সকালের দিকে হয়েছে, যখন ভোর হয়েছে, ওখানে আজান হয়েছে, তখন সে যে একটা দোকান থেকে ফোন করে তার ভাইকে, ফোন করে বলে যে অনেক সমস্যা, এখানে আমি আর থাকতে পারবো না, যেভাবে ব্যবস্থা করার কি করো। তো তার ভাই বলে যে অসুবিধা নাই, আমি লোক পাঠাইতেছি, তুই ওখানে যা, তারপর আমি আসতেছি বিকালবেলা। তো যাই হোক, তারপর ওখানে যে মানে সে অনেকক্ষণ পর যখন দিনের আলো ফুটে, সে আস্তে করে মানে ওখানে যায়, যাওয়ার পর দেখে যে হ্যাঁ তার ভাই লোক পাঠাইছে, ওই যে মিস্ত্রিরা। তো সে মোটামুটি যেই দ্রুত তার মিস্ত্রি একটারে নিয়ে সেই ঘরে যায়, উপর উঠে যায়, কিচ্ছু নাই, যা যেরকম ঘর স্বাভাবিক যে একটা ঘর থাকে স্বাভাবিক সেরকমই আছে। তার বিছনা বাটি ওখানে যা যা রাখছিল সব আছে, বোতল, তার বিছনা টিছনা এগুলো সব, সেগুলো সব সে নেয়, গোছায় নিয়ে আসে। গোছায় নিয়ে এসে সে এগুলা নিয়ে তার ওই রুমের মধ্যে দেখে যে পানি ঢুকে গেছে অনেক, মানে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা সেই একচালা ঘরটা। মোট কথা সে নিজের মতো প্যাকিং করে ফেলে, সে চলে আসবে আর কি। তো মিস্ত্রিদের সাথে কথা বলে তার ভাইয়ের জন্য ওয়েট করতেছে। তো এই সময় ওই বাড়িওয়ালা নাকি আসে, ওই জায়গার মালিক আসে, এসে বলে যে তোমার ভাই বললো কি হয়েছে তোমার। তো সে বলে যে এখানে আমি থাকবো না, আমার ভাই যদি কাজ করা করবে, আমি করবো না। তো বলে কেন, কি হয়েছে? বলে যে এখানে আমি রাত্রেবেলা এরকম পাইছি, ভয় পাইছি, এরকম ব্যাপার, আপনার এখানে ভূত আছে, আপনি বলেন নাই কেন? তো মালিকটা মানে ছাড়ে, মানে একটা দীর্ঘশ্বাস ছাড়ে, বলে যে এমনি খারাপ আছে এখানে, এই জায়গাটা ভালো না, আমি ঠিকমতো বলি নাই তোমাদের জন্য, আমি দুঃখিত, কিন্তু এমনি সমস্যা আছে এখানে। ওই ঘরে মানে একজন গলায় দড়ি নিচ্ছিল, এবং তারপরে থেকে ওইখানে আরও সমস্যা। আর এমনিও তার আগে ওই জায়গায় সমস্যা, যে গলায় দড়ি নিছে সেও জিনে ধরা ছিল। তো এখানে সমস্যা আছে। ওই দেখো, ওই যে সামনে যে বড় বা বিল্ডিং, সেখানেও মানুষজন থাকতে পারে না, অনেক ফ্ল্যাটে অনেক সমস্যা হয়। তো সে বলে দেখেন কি করছে। তখন সাব্বির দেখায় যে ওই টিন ফুটা হয়ে যে রড একদম আসলে ঢুকেছিল। বলছে এইটা আমার গায়ে মারছে। কে মারছে আমি জানি না, মারছে আমি দেখছি, এক মহিলা মারছে উপর থেকে। তো মালিক খুব ভয় পায়। মালিক বলে যে আসলে এই জায়গাটা সমস্যা। বলে তুমি কি করছিলে এখানে, তুমি ওখানে যাইছিলা? বলে যে আমি ওই রুমে ঢুকছিলাম। বলে তোমার না করছি ওখানে যাইতে? আবার তুমি নিশ্চয়ই ওখানে খাওয়া দাওয়া করছো? বলে যে হ্যাঁ করছি। কি করবো, আমি কি এখন প্রতিবেলা খাইতে যাবো বাইরে? তো যাই হোক, এরকম কথাবার্তায় সে ওখান থেকে মালিকরে বলে যে সে থাকবে না। বিকালবেলা তার ভাই আসে এবং সাব্বির শহরে ব্যাক করে চলে আসে, ঢাকাতে চলে আসে। সে যখন থাকে না, তার ভাই নাকি পরবর্তীতে ওখানে কাজ করছিল এবং বিল্ডিংটা উঠাইছে তারা। অনেক দোয়া দরুদ পড়ে, অনেক বড় আলেম আসছিল, আলেম এসে অনেক ধোয়া পড়ে জায়গাটাকে শুদ্ধি করে ওই জায়গায় নাকি পরবর্তীতে বিল্ডিং উঠায়। তো তার ভাই বলছে যে ওই জায়গায় বিল্ডিং উঠালো, ওই পাশের ওই বিল্ডিংটা তারা ভাঙতে পারে নাই, এবং অনেকে নাকি ওই পাশের বিল্ডিং থেকে ভয় পায় এখনো। এই জন্য ওই পাশের মানে যে বিল্ডিংটা এই পাশে করা হয়েছে, ওই বাসার দিকে মুখ করা অংশে নাকি মানুষজন থাকে না এবং ভাড়া দিলেও লোক থাকে না ওইখানে। এটা তার ভাইয়ের ভাষ্য। আর সাব্বির ওখানে আর যায় নাই কখনো। তো এই ছিল সাব্বিরের শেয়ার করা একটা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। তো ঘটনাটি ঘটেছে আমার এলাকায়। ঘটনাটি ঘটেছে আমার এক নানার সঙ্গে।
তো আমার সেই নানা একটা বিল পাহারা দেয়, সেটাকে বলে চওড়ার বিল। তো এই চওড়ার বিলে প্রচুর, এই বিলটা অনেক বড়। আমি মানে এই ঘটনাটা শুনেছি আমার নানার কাছ থেকে। সেটা একটা অনেক, আসলে একটা খুব ভয়ানক একটি মানে ঘটনাটি হলো যে আমার নানা সেই নামটি মানে সেই চওড়ার বিলটা পাহারা দেয়। তো চওড়ার বিলের সাইডে একটা শ্মশানের এখানে একটা বড় বট গাছ আছে, কালী মন্দিরও একটা আছে ওইখানে আর কি, মানে মেলা টেলা অনেক কিছু হয়। আবার হিন্দু জাতির যে লোকগুলো আছে এগুলো আবার পুজো টুজো করে, আবার মারা গেলে এখানে এসে শ্মশানে সমাধি দেয়। তো সেদিন ছিল মঙ্গলবার, মানে আমার নানা তার বাড়িতে আত্মীয় হচ্ছে, অনেক খাওয়া দাওয়া মানে করে, মানে গরুর মাংস টাংস এগুলো খেয়ে, মানে হাবিজে মানে অনেক কিছু, অনেক আইটেম মানে বাড়িতে আয়োজন করছে, বাড়িতে আত্মীয় স্বজন আসছে, খাওয়া দাওয়া করে সে মানে তার লাইট আর একটা লাঠি নিয়ে উনি ওই সেই বিল পাহারা দেয়। তো তার থাকার যে ডেরা বলে, মানে যে একটা টং ঘরে ওই বিল পাহারা দেয়, যেখানে আর কি উনি ঘুমায়, ওইখানে একটা টং ঘর। সেই টং ঘরটি হচ্ছে শ্মশানটার একটু অপর সাইডে, মানে অপোজিটে। তো তিনি সেই দিন আসলে খাওয়া দাওয়া বেশি করার কারণে মানে রাতে আবার ওই যে পুকুরে, মানে তো আপনার বিলে আবার নৌকা দিয়ে মাছকে খাবার দেওয়া লাগে। তো তিনি কি করলো, মানে ছোট্ট একটা জায়গা আছে এরিয়া, উনি বলতেছে যে আজকে তো শরীরটা খারাপ, তো ছোট জায়গাটাতে আজকে খাবারটা দেই, অনেক দূরে না চলে যাই। তো উনি খাবারটা নৌকাতে তোলার পর সে কিছুটা জায়গায় মোটামুটি খাবারটা দিল মাছের। তো এক সাইডে হঠাৎ করে ওনার নৌকাটা মানে দোলা দিচ্ছে, মানে ঝোঁকাচ্ছে, এদিক ঝোঁকাচ্ছে। উনি তো অনেক দিন থেকে ওই বিল পাহারা দেয়, কিছুই দেখে নাই, মানুষের কাছ থেকে নাকি শুনছে অনেক কিছু। মানে ওনার আসলে মোটামুটি ওনারও বয়স আছে, উনি ওই বিলটার সম্পর্কে মোটামুটি উনিও জানে। তো দোলা দিচ্ছে, তো উনি তো অনেক সাহসী লোক না, যেহেতু বিল পাহারা দেয় একটি একাই, তো লাইট হাতে আছে। উনি আবার অতটাই মনে করতেছেন, উনি বলতেছে কে তুই, কি শয়তান হইস না কেন, আমাকে তুই ভয় খাওয়াতে পারবি না, এরকম বলতেছে। তো তারপরও সেই নৌকাটা আপনার মনে করেন যে মোটামুটি ভাবে দোলাচ্ছে, মানে পানি এদিক দিয়ে ওঠে বা ওই দিক দিয়ে ওঠে, এরকম। তো উনি তো একটু গা তো একটু শিংড়ে গেছে ওনার, যতই হোক না কেন এটা তো আসলে কোনো পেটের মানে একটা আসর হইতে পারে। সে বলতেছে কে এখানে আমাকে ভয় দেখাচ্ছ কেন, আমি তো এখানে কাজ করি খাই রে বাবু, আমাকে ভয় দেখে কী লাভ, আমি তো তোমার কোনো ক্ষতি করি নেই, এরকম করে বলার পর উনি একটা বুড়িমার একটা ঘটনা শুনছিল, এইটা ডিগিতে নাকি একটা বুড়িমা থাকে। তো উনি ভালো লোকদেরকে কোনো ক্ষতি করে না, খারাপ লোকদেরকে ক্ষতি করে। তো ওনার কথা মনে হলো, সেই একটা গল্প শুনছিল উনি, এই বিলে নাকি অনেক দিন পুরনো, মানে 2000 না 1000 বছরের একটা ঘটনা আছে যে এখানে একটা বুড়িমা থাকে। তো উনি বলতেছে বুড়িমা আমার কোনো ক্ষতি করো না, আমি তো গরিব মানুষ, এখানে পাহারা দিয়ে খাই, তো আমার ক্ষতি করে কী লাভ, এরকম করে উনি বলতেছে। তো বলা মাত্রই সেই নৌকাটা থেমে গেল। ওনার তো মন একটু সাহস আরও একটু জাগলো যে না, আমার তো মনে হয় ক্ষতি করবে না। তো উনি পুরো খাবারটা পুকুরে মানে বিলে দিয়ে উঠলো। তো উঠে আসার পর উনি ওই শ্মশানের ওই দিক দিয়ে পুরো একটা রাউন্ড দিয়ে এসে ঘুমাবে। তো পুরো রাউন্ড অপর সাইডে পুরো ওনার ওই পূর্ব দিকে সাইডটার দিকে উনি রাউন্ড দেওয়া শুরু করলো। পুরো বিলটা উনি রাউন্ড দিয়ে এসে শ্মশানের সামনে দেখতেছে যে কে জানি চিতাত কাকে জানি আগুন দিয়ে আর কি পোড়ানো হচ্ছে। মানে উনি মনে করছিল হয়তো কেউ, আমি তো একটু আগে গেলাম, মানে উনি ততটা কেয়ার করেন, উনি হয়তো মনে করছে যে হয়তো আশেপাশের কেউ মারা গেছে, তো এইখানে হয়তো সমাধি দেওয়ার জন্য নিয়ে আসছে। তো শুধু একটা বামন ছিল, আর ওই শ্মশানটা ধাউ করে আগুন চলতেছিল। তো উনি কোনো কিছু না বলে সোজা আসতেছে। কিছুটা পথ আসার পর সে বামনটা ওনাকে হাত দিয়ে ইশারা দিয়ে ডাকতেছে। তো উনি মনে করছিল যে রিয়ালভাবে আসলে হয়তো মানুষ বা বামন দেখি হয়তো কোনো কিছু বলবে নাকি, কি অবস্থা। তো উনি 1 পা 2 পা করে সেই শ্মশানের দিকে আগাচ্ছিল। তো শ্মশানের কাছে যাওয়ার সঙ্গে দেখতেছে যে চিতাতে যে মানে একটা মহিলাকে, মানে আর কি একটা মহিলাকে পড়তেছে, ওই মহিলাটা বসে চোখগুলো লাল লাল করে হাসতেছে। উনি তো একদম ভয়ে, মানে ওনার গা দিয়ে ঝরঝর করে মানে ঘাম ছুটছে আর কি, মানে আমার নানার। তো
সেই বামুনটা ওনাকে ডাকতেছে, এদিকে আয়, এদিকে আয়, এরকম করে বলতেছে। আর একটা খড়ি, পাশে একটা খড়ি ছিল, মানে একটা গছের একটা ডুম জাতীয় একটা জিনিস। তো উনি বামুনটা বলতেছে ওইটা ওইখানে দিয়ে আয়, মানে ওই শ্মশানে দিয়ে আসতে বলতেছে। তো শ্মশানে উনি কেন মানে দিয়ে আসবে কেন? একটা তো মানুষের ভয় লাগার কথা, শ্মশানে যে মারা গেছে সে তো শুয়ে থাকবে, তাকে যদি পোড়ানো হচ্ছে সে অবশ্যই শুয়ে থাকবে। তো ইনি মানে আমার নানা আর কি ভয়ে মানে কিছু কি করবে বুঝতে পারতেছে না, যে শ্মশানে যে লোকটাকে আমি খড়ি যে দিয়ে আসবো, মারলাম আমি, হয়তো আমার বললো দিয়ে আসলাম, কিন্তু শ্মশানে যাকে পোড়ানো হচ্ছে সে তো হাসতেছে, মানে ভয়ঙ্কর টাইপের একটা হাসি, আর চোখগুলো লাল ডব করে জ্বলতেছে। সে খড়িটা দিয়ে আসতেছে না, দিয়ে আসিস না কেন? নানা বলতেছে আমি কেন খড়ি দেবো? আমি তো মানে আমার ধর্ম আলাদা, আপনাদের ধর্ম আলাদা, আমি কেন ওইখানে দেবো খড়ি? জেদ করিস না আমার সঙ্গে, এরকম বলে আমার নানাকে আর কি ধমক দিচ্ছে। তো নানা বলতেছে আমি তো দিতে পারবো না বলে মানে আমার নানা সামনের দিকে আগাচ্ছে। শ্মশানে সেই কালো আকৃতি যে মহিলা বলতেছে, হা হা করে বলতেছে যে দাঁড়া, তুই দিবি না মানে তোকে এখানে আমি পড়বো আজকে, এরকম করে বলতেছে। সে বলে ডাইরেক্ট ওই শ্মশানের জ্বলন্ত আগুন সহ নানার দিকে ধুয়ে আসতেছে, আর হেঁটে হেঁটে আসতেছে। নানা তো ভয়ে লেংটি একদম খিসে দিয়ে দৌড়, মানে এত দৌড়াচ্ছে, তারপরে মনে হয় যে রাস্তা মানে মানে বিলের যে হিড় আছে, হিড়ে যাইতে পারতেছে না। তো অনেক চেষ্টার পর সে মানে আমার নানা ওই মানে হিড়ে যে উঠে দৌড় দিয়ে মানে তার ডেরার ওইখানে গেছে, ডেরার ওইখানে যে আর এক পাহারাদার লোক ছিল ওই পাশে, উনি আবার ওইখানে বসে আছে, যা দেখে। পরে আমার নানা বলতেছে যে এরকম ঘটনা, চলো তো একটু যে আসি, মানে কি ঘটনাটা আসলে দেখি। আমি তো দেখি তোমার চোখে ওইরকম পড়ে নাকি। পরে আমার নানা ওই লোককে নিয়ে এসে দেখে এখানে কিচ্ছুই নেই, মানে একদম যেমন শ্মশান তেমন গাছ তেমন সব কিছুই ঠিকঠাক আছে। তো ওই লোক বলতেছে আসলে আপনার মনের ভয়, এটা হয়তো মানে ধান্দা দেখছেন, হয়তো মনে একটু ভয় লাগছে। তো আমার নানা বলতেছে খাওয়ার দেওয়ার আগে এরকম একটা ঘটনা ঘটেছিল আমার সঙ্গে, তো আমি অতটা করি নাই, তো এরকম তো হয়, আমি তো আরও এর আগে একটু একটা মানে ঝামেলায় পড়ছিলাম, তো এটা কোনো ব্যাপার না মনে করে আমি ওই দিক দিয়ে আমি ঘুরে আসি তারপর ঘুমাই। তো লোকটি ভয় এসে যখন দেখলো এখানে কিচ্ছু নেই, তো নানা তো পুরো মানে আসলে মানে অবাক, মানে সে আসলো সরাসরি এখানে সব কিছুই দেখলো, এখন দেখতেছে এখানে কিচ্ছুই নাই, এটা কোনো মানে মানে একটা ভয় পাওয়ারই তো কথা। তো সেই দিন এভাবেই চলে গেল। তারপরে সকালে উঠে আমার নানার মানে এত শরীরে যে জ্বর আসছিল, এত জ্বর ভয়ে পরে মানে উনি আর কি ওই মানে হুজুরদের কাছ থেকে আর কি আপনার ওই কাজ টাজ এগুলো নিয়ে তা আর কি মোটামুটি সুস্থ হয়েছে। তো এই ছিল রাসেল ভাই আমার নানার ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।